কিং জিজ্ঞেস করে তুমি আসলে কাকে হিরো তৈরি করতে চাও। তার নাম হচ্ছে লয়েড বেলাডোনা। আর তখন এক বিশাল আলো পুরো মাঠে ছড়িয়ে পড়ে এবং লয়েডের দারুণ এন্ট্রি হয়। আমি হলাম একজন ডেমন কিং আর আমি পুরো এম্পায়ার শেষ করে ফেলবো আর আমার নাম হচ্ছে অ্যাবর্ডার। এটা শুনে মারিয়া ওরফে ম্যারি অবাক হয়ে যায়, কি ডেমন লর্ড? তারা একটা ছবি দেখিয়ে বলে আমরা একে খুঁজছে। আর তখন ফিল অনুভব করে এখানে একজন খুবই পাওয়ারফুল মানুষ আসতেছে। ঠিক তখনই লর্ড গেট দিয়ে ঢুকে আর তখনই ফিল তাকে দেখে আক্রমণ করে, কিন্তু লর্ডের এতে কিছুই হয় না, বরং তার পোশাক থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর দেখা যায় চারপাশে অনেক মনস্টার সবাইকে আক্রমণ করছে। আর এখান থেকে দৃশ্য বদলে যায় আর অবশেষে লর্ড বেলাডোনা তাদের সামনে এসে দাঁড়ায়। সে শুধু নিজের একটা আঙ্গুল ব্যবহার করে সহজে শক্তিশালী মনস্টার গুলোকে শেষ করে ফেলে। আর এদিকে সেই গোলেম লর্ডকে বারবার মাটিতে ফেলে দিয়ে মারধর করতে থাকে। তারপর সে লয়েডকে পায়ের নিচে চেপে ধরে পিষে ফেলে। লয়েড তখন বলে ওঠে আমার পক্ষে মনস্টার মারা সম্ভব না। আর এই মনস্টার বারবার তাকে চেপে ধরতে থাকে। আর তখনই লয়েড হঠাৎ উঠে দাঁড়ায় আর সে বলে না, এমন হতে পারে না, আমার স্বপ্ন মানুষদেরকে রক্ষা করে, এজন্য আমি হারতে পারি না। একটা ছোট্ট ছেলে অনেকক্ষণ ধরে একটা খরগোশটাকে মন দিয়ে দেখছিল। তারপর সে খরগোশটাকে ধরার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু খরগোশটা অনেক দ্রুত ছিল তাই সে তার হাত থেকে বেঁচে যায়। এরপর খরগোশটা উল্টো এসে ছেলেটার উপরে আক্রমণ করতে শুরু করে আর তাকে অনেক বেশি ধুলাই করার পর শেষমেশ খরগোশটা সেখান থেকে পালিয়ে যায় আর ছেলেটা কান্না শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় ছেলেটার বড় ভাই সেই খরগোশটাকে ধরে ফেলেছে। এটা দেখে ছোট্ট ছেলেটা খুব খুশি হয়ে যায়। তারপর সে দৌড়ে গিয়ে তার বড় ভাইকে জড়িয়ে ধরে। এরপর দুইজনে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু পথে দেখা যায় তারা খরগোশটার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। এরপর তার বড় ভাই তাকে একটা বই দেয় যেটা প্রাচীন যুগের এক মহান হিরোর গল্প নিয়ে লেখা। বইটা পেয়ে তো সে মহা খুশি। এরপর আমাদের অনেকদিন পরে একটা দৃশ্য দেখানো হয় যেখানে সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে আর তার নাম হচ্ছে লয়েড। আর সে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর এই বাড়িটা হচ্ছে একজন উইচের। যখন লয়েড বেলাডোনা বাড়ির ভিতরে ঢুকে তখন সে দেখে তার সামনে একজন উইচ বসে আছে আর সে জিজ্ঞেস করে আপনি কি উইচ ম্যারি? কিন্তু ম্যারি তার কথা একদমই মন দেয় না। এরপর লয়েড বারবার একই প্রশ্ন করতে থাকে। তখন ম্যারি বলে যদি তোমার ভিতরে ধৈর্য না থাকে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। লয়েড সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়। তারপর ম্যারি বলে তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো মানে তোমার ভিতরে ধৈর্য আছে। তখন লয়েড বলে আজ থেকে আমি আপনার তত্ত্বাবধানে থাকতে চাই। এরপর ম্যারি আবার নিজের জায়গায় বসে জিজ্ঞেস করে তুমি কি আর কোথা থেকে এসেছো? লয়েড জানে সে কন্ডন গ্রাম থেকে এসেছে আর তার নাম হচ্ছে লয়েড। এই গ্রামের নাম শুনে ম্যারি বেশ ভয় পেয়ে যায়। এরপর লয়েড তার কাছে এসে বলে আমাদের গ্রামের চিপ আমাকে এই ক্রিস্টালটা আপনাকে দিতে বলেছেন। হঠাৎ সেই ক্রিস্টালের ভিতর থেকে একটা মেয়ের হোলোগ্রাম বের হয়ে আসে আর সে বলে আরে ম্যারি তুমি কি আমাকে চিনতে পারছো? আমরা তো অনেকদিন পর দেখা করছি। এটা দেখে ম্যারি ভয় পেয়ে যায় এবং তার সামনে মাথা নত করে সম্মান দেখাতে শুরু করে। তখন হোলোগ্রাম মেয়েটি বলে ভয় পেও না, এটা শুধু একটা রেকর্ডিং। এটা শুনে ম্যারি একটু স্বস্তি পায় আর ক্রিস্টাল বলটাকে লাথি মারতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটি যার নাম হচ্ছে এলকা সে আবার বলে মজা করছিলাম, আমি আসলে এখানেই আছি। এতে ম্যারি আবার অবাক হয়ে যায় এবং বারবার ক্ষমা চাইতে থাকে। এরপর এলকা এখান থেকে চলে যায় আর ম্যারির আগে ক্রিস্টালটা সরে ফেলে দেয় আর অনেক রেগে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় লয়েড ম্যারির জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আর খাবারটা দেখতে বেশ সুন্দর লাগছে। লয়েড বলে আমি শুধু সাধারণ রান্নাই করতে পারি, বিশেষ কিছু না। তারপর চা খেতে খেতে সে জানে সে তার গ্রামের সবচেয়ে দুর্বল, কিন্তু সে একজন সৈনিক হতে চায় কারণ ছোটবেলায় সে হিরোদের গল্প পড়েছে। ম্যারি তখন তাকে বলে সোলজার হতে গেলে আগে লিখিত পরীক্ষা আর পরে ইন্টারভিউ দিতে হবে। লয়েড বলে সেটা জানে। এরপর সে বলে কনরন থেকে এখানে আসতে তার প্রায় 6 দিন লেগেছে। ম্যারি ভাবে হয়তো সে নিশ্চয় ট্রেনে এসেছে, কিন্তু লয়েড বলে না আমি তো এখানে দৌড়ে এসেছি। এটা শুনে ম্যারি অবাক হয়ে যায়। তখন ম্যারি জিজ্ঞেস করে রাস্তায় কোনো মনস্টারের মুখোমুখি হওনি? না তেমন কিছু না, শুধু কিছু বড় বড় বন্য প্রাণী ছিল। তাহলে তুমি কি ধরনের মনস্টারের মুখোমুখি হয়েছো? আমার সামনে অনেক বড় লিজার্ড আর গ্রাস মনস্টার এসেছিল আর তাদের সাইজ অনেক বড় ছিল। এর মানে তুমি আগে থেকে মনস্টারের মুখোমুখি হয়েছো? হ্যাঁ, কিন্তু মনস্টার তো তারা হয় যারা বলে এই পুরো দুনিয়া তাদের আর তারা এই দুনিয়া ধ্বংস করতে চায়। আরে বলো ওটা তো ডেমন কিং। এরপর ম্যারি উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ পড়ে যায়, তার মুখে লয়েডের চা পড়ে যায়। তখন লয়েড নিজের কাপড় দিয়ে তার মুখ পরিষ্কার করে দেয় আর ম্যারি আয়নায় নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ তার মুখে সব পিম্পল গায়েব হয়ে গেছে। সে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে? এটা কি তোমার কাছে কোনো বিউটি প্রোডাক্ট? না, এটা কোনো প্রোডাক্ট না, এটা তো শুধু একটা টেকনিক। সে জানে এটা শিখতে সে অনেক প্র্যাকটিস করেছে। এটা শুনে ম্যারি অবাক হয়ে যায়, কারণ এই ধরনের টেকনিক খুবই স্পেশাল এবং কঠিন আর এই টেকনিক দিয়ে যে কোনো ধরনের কার্জমার্ক দূর করা যায়। এমনকি এটা শিখতে আমার 3 বছরও লেগেছিল। এরপর ম্যারি জিজ্ঞেস করে তুমি আর কি কি ম্যাজিক জানো? লয়েড বলে আমি হিলিং ম্যাজিকও পারি। এটা শুনে ম্যারি এতটাই শকড হয়ে যায় যে সে দেওয়ালে মাথা টুকতে শুরু করে, এমনকি দেওয়ালও ভেঙে ফেলে। এরপর আমরা কিংডমের সিন দেখি যেখানে রাজার একটি বড় মূর্তি রয়েছে। সেখানে এক মেয়ে দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছে আর হঠাৎ সে এক নোবেলের সাথে ধাক্কা খায় এবং একটা গড়িতে ঢুকে পড়ে। সেখানে এক ভয়ঙ্কর মনস্টার তার জন্য অপেক্ষা করছিল। মনস্টারটি তাকে দেখে আক্রমণ করে আর সে তো অনেক আহত হয়ে যায়। আর তখনই লয়েড সেখানে এসে হাজির হয়। সে এক আঘাতে মনস্টারটাকে শেষ করে ফেলে এবং তাকে ধরে বাইরে ছুড়ে ফেলে দেয়। এরপর সে মেয়েটির মুখ পরিষ্কার করে দেয়। তখন মেয়েটি নিজের পরিচয় দেয়, তার নাম শ্যালেন। তারপর সে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখছে। তখন জানা যায় সে একটা কার্যে আক্রান্ত আর মেয়েটা বুঝতে পারে তার উপরে যে অভিশাপ আছে সেটা শুধু কোনো শক্তিশালী মানুষই দূর করতে পারবে। এটা ভাবতে সে জোরে জোরে
কাঁদতে শুরু করে। তারপর সে লয়েডের কথা ভাবতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার নিজের শরীরে কিছু পরিবর্তন এসেছে, তার কাজ দূর হয়ে গেছে আর আগের চেয়ে সে অনেক আলাদা দেখাচ্ছে। তখন তার মনে হয় হয়তো লয়েডই সে মানুষ যে তার অভিশাপ দূর করেছে। পরের দৃশ্যে মেয়েটা আবার সেই নোবেলের কাছে যায় যার সাথে সে আগের দিন ধাক্কা খেয়েছিল। নোবেল তাকে বলে গতকাল তুমি আমার সাথে ধাক্কা খেয়েছিলে কিন্তু যাওয়ার সময় তুমি ক্ষমা চাওনি। কিন্তু মেয়েটা বলে আমি আপনাকে চিনি না। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর আরেকটা দৃশ্যে দেখা যায় একটা মেয়ে বই দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে। তখন সে ভাবছে এখানে পরীক্ষার জন্য অনেক মানুষ আসছে। আসলে সে লয়েডের কথা বলছে আর তার মনে হয় এখন হয়তো সত্যিটা সামনে আসার সময় হয়েছে। আর তখনই সে কাছেই বসে থাকা লয়েড বেলাডোনাকে দেখে ভয় পেয়ে যায়। এরপর আমাদের লয়েডের শক্তির একটা ঝলক দেখানো হয়। তার উপস্থিতি যেন একটা বাঘের মতো ভয়ঙ্কর। আর মেয়েটা মনে মনে ভাবে আমি তো ভাবিনি এমন কেউ পরীক্ষায় অংশ নিতে আসবে। তখন লয়েড তাকে বলে তোমার এই মেটাল হাতটা বেশ ভালো। আরে ভাই, এবার তো মনে হচ্ছে আমি মারা পড়বো। এরপর আবার সে মেয়েটাকে দেখা যায় যার নাম সেলেনা। সে লর্ডের সাথে কথা বলে আর নিজের পরিচয় দেয়। আগের দিন সে মাস্ক পরেছিল তাই আজ তাকে একদম আলাদা লাগছে। এই সুযোগে আগে সেই ভীত মেয়েটা চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা ম্যারির বাড়িতে চলে আসি যেখানে বিলির চিপ এলকা উপস্থিত আছে আর তারা দুইজনের লর্ডকে নিয়ে আলোচনা করছিল। ম্যারি বলে সে কি এই একাডেমির পরীক্ষায় পাশ করতে পারবে। এলকাও এটা নিয়ে চিন্তিত ছিল। তারপর আমাদের দেখানো হয় লর্ড পরীক্ষায় ফেল করেছে। এরপরে সিনে আমাদেরকে সোলজার একাডেমির ভেতরের সিন দেখানো হয় যেখানে সেলেনার অন্য মেয়েটা লয়েডকে খুঁজছে। একই সময় কমান্ডিং অফিসারও লয়েডকেই খুঁজছিল। তারপর অফিসার সবাইকে একটা মিশন দেয়, তাদের 5 বছর ধরে নিখোঁজ থাকা প্রিন্সেসকে খুঁজে বের করতে হবে। সে আরো বলে আজ আমি আর জিও এই দুই দেশের মধ্যে অনেকদিন ধরে যুদ্ধ চলছে আর লয়েড স্যার আমাদের টিমে একদমই অসম্পূর্ণ। এদিকে সেলেন বারবার লয়েডের নাম ধরে ডাকছে। তখন কমান্ডিং অফিসার ঘোষণা করে যে কেউ প্রিন্সেসকে খুঁজে পাবে তাকে অনেক গোল্ড আর প্রমোশন দেওয়া হবে। অন্যদিকে লয়েড এখনো মন খারাপ করে আছে কারণ সে পরীক্ষায় ফেল করেছে। তখন সে একটা নোটিশ বোর্ডে দেখে যেখানে লেখা থাকে যদি কারো পার্ট টাইম জবের দরকার হয় তাহলে সে পাশের একটা রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারে। এটা বলে লয়েড সেই রেস্টুরেন্টে যায়। ভেতরে ঢুকতে রেস্টুরেন্টের মালিক হঠাৎ তাকে আক্রমণ করে কিন্তু লয়েড খুব সহজে সে আক্রমণ এড়িয়ে যায়। এরপর দুজন একে অপরের পরিচয় দেয়। রেস্টুরেন্টের মালিক লয়েডের শক্তি দেখে অবাক হয়ে যায় আর লয়েডের উপস্থিতি এখনো বাঘের মতো ভয়ঙ্কর লাগছিল। লোকটা তখন মনে করে সে হয়তো কোনো স্পেশাল গার্ড বা গুপ্তচর যে তার কাছ থেকে তথ্য নিতে এসেছে আর সে ভাবতে থাকে এই ছেলেটা যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। কিন্তু তখন লয়েড খুব শান্তভাবে বলে আমি এখানে পার্ট টাইম জবের জন্য এসেছি। এটা শুনে মালিক পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে বাহ, তুমি তো বেশ ভালো মিথ্যা বলতে পারো। তাহলে ঠিক আছে, বলো তুমি কি কি বানাতে পারো। আমি রান্না আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ভালো পারি। কিন্তু মালিক তার কথা ঠিকভাবে না বুঝে অন্য কিছুই ধরে নেয়। তার মনে হয় এই ছেলেটা তার অর্গানাইজেশনে অনেক দক্ষ। রেস্টুরেন্টের মালিক মনে করে লয়েড আসলে তার কাছ থেকে সব তথ্য বের করার জন্য এসেছে। তাই সে ভিতরে ভিতরে প্রস্তুত হয়ে যায়, প্রয়োজনে লড়াইও করবে। কিন্তু লয়েড বেলাডোনা কিছুই না বুঝে কিচেনে গিয়ে রান্না শুরু করে দেয়। রান্না করতে করতে সে বলে আমি পরীক্ষায় ফেল করেছি। এরপর লয়েডে আনসার শিট দেখানো হয় যেখানে যা লেখা ছিল তা কেউই বুঝতে পারে না। তখন এক কমান্ডার এসে বলে আমার মনে হয় এটা কোনো ড্রোন বা স্পেশাল ক্যারেক্টারের ভাষা। সে বলে যে এটা লিখেছে তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। এদিকে লর্ড রান্না শেষ করে মালিককে বলে আপনি টেস্ট করে বলুন রান্নাটা কেমন হয়েছে। মালিক ভয়ে ভয়ে ভাবে আমি যখন এটা খেতে শুরু করবো এই ছেলেটা হয়তো আমাকে আক্রমণ করবে। আমি তো এটা একদমই খাবো না। কিন্তু হালার পর সব খাবার খেয়ে সাফ করে ফেলে। খাওয়ার পর সে অবাক হয়ে বলে ওয়াও, খাবারটা তো একদম অসাধারণ। তারপর সে লর্ডকে নিজের কাজেও রেখে দেয়। এরপর আবার কমান্ডিং অফিসারকে দেখানো হয় তারা এখনো লর্ডের ব্যাপারে আলোচনা করছে। তারা বলে যদি ওই ছেলেটা এমন কোনো ম্যাজিক জানে যেটা দিয়ে সবকিছু নিরাময় করা যায় তাহলে তাকে খুঁজে বের করা খুব জরুরি। এরপর দৃশ্য দেখা যায় ম্যারির বাড়িতে। লয়েড এসে ম্যারি আর এলকাকে জানায় যে সে পরীক্ষায় ফেল করেছে। এটা শুনে তারা দুইজনে অবাক হয়ে যায়। তখন এলকা একটু রহস্যময় হাসি দিয়ে বলে তাহলে কি এবার এই দেশটা ধ্বংস করার সময় এসেছে। ম্যারি অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কি সত্যি এমন কিছু ভাবছেন। আরে না না, আমি তো মজা করছিলাম, অন্তত 90%। এরপর লয়েড বলে আমি আবার পরের বার পরীক্ষা দেব। তখন এলকা বলে তাহলে চলো বাড়ি ফিরে যাই। কিন্তু লয়েড রাজি হয় না। সে বলে আমি এখানে থাকতে চাই। ম্যারির কাছে এটা একটু অদ্ভুত লাগে আর শেষমেশ এলকা এতে রাজি হয়ে যায়। এরপর লয়েড তাদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। লয়েড চলে যাওয়ার পর ম্যারি এলকাকে বলে আপনি জানেন তো আমাদের কিংডম গত 5 বছর ধরে অন্য কিংডম গুলির সাথে যুদ্ধে জড়িয়ে আছে আর আমাদের ধারণা ফাউন্ডিং ফেস্টিভ্যালের দিন তারা আক্রমণ করতে পারে। এই জন্য আপনাকে কিছু একটা করতে হবে। কিন্তু এলকা এসব নিয়ে খুব একটা চিন্তা করে না। সে বলে মানুষদের যুদ্ধ নিয়ে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। তবে যদি কোনো ডেমন কিং পুরো মানব জাতিকে ধ্বংস করতে চায় তখন আমরা কিছু করতে পারি। এরপর এলকা আবার নিজের গ্রামে ফিরে যায়। অবশেষে ডাইনি চলে গেছে। কিন্তু তখনই এলকা আবারও চলে আসে। যাওয়ার সময় সে ম্যারিকে একটা ভবিষ্যৎবাণী করে যায়। এখন থেকে তোমার সাথে খারাপ কিছু ঘটতে শুরু করবে। আর সত্যি কিছুক্ষণ পরে ম্যারির পা মুচকে যায়, মানে তার খারাপ সময় শুরু হয়ে গেছে। এরপর আমরা আবারও লয়েডকে দেখি সে রেস্টুরেন্টে শান্তভাবে কাজ করছে। একদিন সে যখন ময়লা ফেলে আসছিল তখন সে তার সামনে একটা মনস্টার দেখতে পায় কিন্তু খুব সহজে সে ওটাকে শেষ করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় একটা মেয়ে বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে অনেক মনস্টার ছিল। এদিকে সেলেন আবারও তার সাথে ধাক্কা খায় আর সেই লোক তাকে আক্রমণ করতে যায় কিন্তু তার বেল তাকে বাঁচায়। আশেপাশে সবাই এটা দেখে অবাক হয়ে যায়। সেলেন বলে সবকিছু ওই ছেলেটার জন্য হচ্ছে। তখন ভিড়ের মাঝ থেকে লয়েড বের হয়ে আসে। সেলেন তার কাছে গিয়ে চিৎকার করে, মনে হচ্ছে মেয়েটা ছেলেটার প্রেমে পাগল হয়ে গেছে।
এরপর পরিস্থিতি এমন হয় যে সে বলে আমার জীবন বাঁচানোর জন্য এখন লয়েড তোমার সাথে লড়াই করবে। অন্যদিকে সবাই ভাবছে যদি লয়েড ওই লোকের উপর সোজা আক্রমণ না করে তাহলে লোকটা বাঁচতে পারে, কিন্তু ছাপড়ি লোকটা নিজের লয়েডের সামনে দাঁড়িয়ে বলে সোনা বাচ্চা তোমার শক্তি দিয়ে আমাকে আক্রমণ করো। আর যখনই লয়েড তার উপরে হামলা করতে যাবে ঠিক তখনই হঠাৎ একটা প্রবল ঝড় আসে আর লয়েড সেখান থেকে উদাও হয়ে যায় আর সবাই অবাক হয়ে যায় লয়েড কোথায় গেল। এরপর দেখা যায় ম্যারি লয়েডকে অনেক দূরে নিয়ে এসেছে। সে একটা ছাদের উপর ল্যান্ড করে এবং রাগ করে বলে তুমি ওখানে কি করছিলে, সেখানে একজন মারা যেতে পারতো এমনকি তুমিও। কিন্তু লয়েড ব্যাপারটা অন্যভাবে নেয়, সে ভাবে সত্যি আর মারা যেতে পারতো, তাই সে ম্যারির কাছে ক্ষমা চাইতে শুরু করে। এটা শুনে ম্যারি চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবে লয়েড সত্যি খুবই সরল আর এর সুযোগ যে কেউ নিতে পারে, বিশেষ করে আমার মতো খারাপ মানুষ। এদিকে দুজন কমান্ডিং অফিসারকে দেখানো হয় আর তারা খুব পরিশ্রম করছে। মহিলা অফিসার জিজ্ঞেস করে তুমি এত পরিশ্রম করছো কেন, জিও এম্পায়ার আমার গ্রামে আক্রমণ করেছিল আর সেখানকার সব রিসার্চ শেষ করে দিয়েছিল। আমি আর চাই না এমন কিছু আবার ঘটুক, ওই এম্পায়ারকে আমি ধ্বংস করে দেবো। এরপরের সিনে আমরা দেখি সেলেন আর রিও ম্যারির কাছে আসে আর তারা প্রিন্সেস সম্পর্কে তথ্য জানতে চায়, কারণ ম্যারি একজন উইচ হিসেবে অনেক কিছু জানে। তারা দরজায় নক করলে ভিতর থেকে লয়েড বেলাডোনা বেরিয়ে আসে। তাকে দেখে দুইজনে অবাক, লয়েড এখানে কি করছে? আর কিছুক্ষণ পর ম্যারিও চলে আসে। লয়েড তাদের পরিচয় করিয়ে দেয়, এরা আমার বন্ধু রিও আর সেলেন। তখন ম্যারি জিজ্ঞেস করে তোমাদের কি তথ্য দরকার। তারা একটা ছবি দেখে এবং বলে আমরা এই প্রিন্সেসকে খুঁজছি। কিন্তু ছবি দেখে ম্যারি বলে আমি তাকে চিনি না। অদ্ভুত ব্যাপার হলো ওরা কিন্তু এখনো বলেনি যে এটা প্রিন্সেসের ছবি। এতে রিও সন্দেহ হয়, মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। এরপরে তারা দুজন ম্যারিকে চাপ দিতে থাকে, বলে যদি তুমি সাহায্য করো তাহলে লয়েডকে সোলজার স্কুলে ভর্তি হতে সাহায্য করব। ম্যারি যখন সত্য বলতে যাচ্ছিল তখন লয়েড বলে ওঠে ম্যারি আমাকে আগের দিন ঝড় থেকে বাঁচিয়েছিল। ম্যারি তখন বলে আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। আসলে সে ইচ্ছে করে এমন কথা বলছে যাতে লয়েড আবার নিজের গ্রামে ফিরে যায়। কিন্তু লয়েড তো যাওয়ার পাত্র না, সে বরং ম্যারিকে একসাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু ম্যারি সেটা প্রত্যাখ্যান করে। আমার তোমাকে একটু প্রয়োজন নেই। এটা শুনে তো লয়েডের মন খারাপ হয়ে যায়, সে সেখান থেকে চলে যায়। লয়েড চলে যাওয়ার পর ম্যারি সত্যিটা বলে, সে আসলে কিংডমের প্রিন্সেস। রিও অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে আপনি লয়েডের সাহায্য নিতে চাইলেন না কেন, আপনি কি তার পাওয়ার সম্পর্কে জানেন না? ম্যারি তখন ব্যাখ্যা করে লয়েড যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের নিয়ম হলো তারা মানুষের যুদ্ধে হস্তক্ষেপ করে না যতক্ষণ না মানুষদের উপরে ডেমন কিং হামলা করে। তাই সে চায় না লয়েড এই ঝামেলায় জড়াক। সবাই তখন বুঝতে পারে এই ঘটনার পেছনে কোনো মাস্টারমাইন্ড আছে যে যুদ্ধ শুরু করাতে চাইছে। এদিকে লয়েড বিছানায় শুয়ে ভাবছে সোলজার হওয়া আমার জন্য খুব কঠিন। অন্যদিকে ম্যারি ছাদের উপরে বসে আছে। তখন এলকা আবার সেখানে আসে। ম্যারি তখন অবাক হয় কারণ সে তার ক্রিস্টাল বলটা পানিতে ফেলে দিয়েছিল। এলকা তাকে আবার একটা ছোট নিষ্কর্ষণ দেয় যেন সে দ্বিতীয়বার ক্রিস্টাল বলকে পানিতে ফেলে দিতে না পারে। তারা তখন আলোচনা করে খুব তাড়াতাড়ি দুই কিংডমের মধ্যে বড় যুদ্ধ হতে পারে। আর আজামি কিংডম অনেকদিন ধরে পুরো বিশ্ব দখল করতে চাইতেছে, কারণ সেখানকার ডেমন লর্ড অনেক ভয়ঙ্কর আর এখন তারা পুরো পৃথিবী দখল করতে চায়। আর নিশ্চিত ভাবে এটাও হতে পারে ডেমন লর্ড আমাদের উপরে হামলা করে দেবে। আর আমি চাই তুমিও ফান্ডিং ফেস্টিভ্যালের দিন লর্ডকে আমার সাথে থাকতে দিবে, কারণ ওই দিন আক্রমণের সম্ভাবনা খুব বেশি। এতে একটা বিষয় তো পরিষ্কার, লর্ড এই যুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এই জন্য সবাই তার পিছনে লেগে গেছে। অবশেষে সেই দিন চলে আসে যখন কান্ট্রি ফেস্টিভ্যাল শুরু হয়। এদিকে আমরা লর্ডকে দেখি সে মন খারাপ করে বসে আছে আর তখন এলকা তার মুড ঠিক করার জন্য অদ্ভুত মুখ বানিয়ে তার সামনে আসে। কিন্তু তখনই হঠাৎ করে অনেক মনস্টার আক্রমণ করে বসে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে আমরা দুইজন কমান্ডিং অফিসারকে দেখি আর এখানে আমরা ম্যাথোভনকেও দেখি। তখন জানা যায় এই সবের পিছনে একজন মাস্টারমাইন্ড আছে আর সে হচ্ছে ম্যাথোভন নিজেই, যে দুই কিংডমের মধ্যে যুদ্ধ লাগাতে চাইছে। আর তার এমনটা মনে হয় এই ফাইট থেকে সে তার গ্রামের প্রতিশোধ নিতে পারে। আর এই লোকটা আজামি কিংডমকে সাপোর্ট করে। এরপরে আমরা ম্যারি আর বাকি সবাইকে দেখি যারা এখনো লর্ডের বিষয়ে কথা বলছে। পরের সিনে আমরা রাজাকে দেখি আর সে বলে আমি তো শুধু ম্যাথোভনকে একটা পাপেটের মতো ব্যবহার করছিলাম আর আসল মাস্টারমাইন্ড তো আমি নিজেই। আর এই কথাগুলো রাজা বলছে না, বরং ডেমন কিং, যেটা তোমরা তার চোখ দেখেই বুঝতে পারছো। তখন সে সবার সামনে এসে লড়াই শুরু করে। এটা দেখে ম্যারির আগে তার উপর ভয়ঙ্কর ম্যাজিক অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই ডেমন কিং নিজের শরীর বদলে রাজাকে সামনে নিয়ে আসে। এর ফলে ম্যারি আক্রমণ থামিয়ে দেয়। তারপর ডেমন কিং আবার নিজের আসল রূপে ফিরে এসে ম্যারি হাত ভেঙে দেয়। আর তখন এই ডেমন কিং, যার নাম হচ্ছে অ্যাবডন, সে বলে এবার তোমার মরার সময় চলে আসছে। ম্যারি তখন মনে মনে ভাবে সে এখনো লর্ডের কাছে ক্ষমা চায়নি। সে ডেমন কিং এর সামনে দাঁড়িয়ে বলে আমি রাজ পরিবারের সদস্য আর আমি কখনোই পিছনে পালিয়ে যাব না। আমি হলাম একজন ডেমন কিং আর আমি পুরো এম্পায়ার শেষ করে ফেলবো আর আমার নাম হচ্ছে অ্যাবর্ডন। এটা শুনে মারিয়া ওরফে ম্যারি অবাক হয়ে যায়, কি ডেমন লর্ড? এরপর দেখা যায় চারপাশে অনেক মনস্টার সবাইকে আক্রমণ করছে আর এখান থেকে দৃশ্য বদলে যায়। আর অবশেষে লর্ড বেলাডোনা তাদের সামনে এসে দাঁড়ায়। সে শুধু নিজের একটা আঙ্গুল ব্যবহার করে সহজে শক্তিশালী মনস্টার গুলোকে শেষ করে ফেলে। লর্ড অবাক হয়ে বলে সবাই বলেছিল এখানে অনেক ভয়ঙ্কর মনস্টার আছে, কিন্তু আমার তো এগুলোকে তেমন কিছুই মনে হচ্ছে না। আর যখন এলকা তার সামনে আসে লর্ড বলে আমাকে ম্যারির কাছে যেতে হবে, কারণ ম্যারি একা অনেক শক্তিশালী শত্রুর সাথে লড়াই করছে, তো প্লিজ আপনি আমাকে সেখানে যেতে দিন। অন্যদিকে ম্যারি ডেমন কিং এর সামনে দাঁড়িয়ে ভাবছিল যদি কোনো ডেমন লর্ড আমার উপরে আক্রমণ করে তাহলে কে আমাকে সাহায্য করবে। আর তখনই ডেমন তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ম্যারি একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। আরে শোনো মেয়ে, আমি তোমাকে রাগে আর ভীতি দেখতে চাই। আচ্ছা তাহলে ঠিক আছে। আর এটা বলে সে পালিয়ে যায়। ওই মেয়ে দাঁড়াও, তুমি তো বলেছিলে রাজ পরিবারের সদস্যরা এভাবে পালিয়ে যায় না। কিন্তু আমি তো কিছু মনে করতে
করতে পারছি না। এটাই বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর লর্ড অন্যদিকে যেতে থাকে, পথে সে সহজে আরো কয়েকটা মাস্টারকে এক আঘাতে শেষ করে ফেলে। তারপর সে অ্যারেন নামের এক ছেলেকে দেখতে পায় যে লুকিয়েছিল। আরে তুমি এখানে কি করছো ভাই? আমি আসলে মাস্টারকে খুব ভয় পাই, তাই এখানে লুকিয়ে আছি। তারা কথা বলার সময় হঠাৎ পিছন থেকে একটা মাস্টার আসে, কিন্তু লর্ড এক আঙ্গুলে সেটাকে শেষ করে দেয়। এটা দেখে অ্যারন তো পুরোপুরি শকড হয়ে যায়। লর্ড তখন বলে এসব মাস্টার গুলো কোথা থেকে আসছে বুঝতে পারছি না। এরপর অ্যারনও সাহস পেয়ে মাস্টারদের বিরুদ্ধে লড়তে শুরু করে। এদিকে এলকা পুরো কিংডমের উপরে একটা বিশাল ম্যাজিক সার্কেল তৈরি করে ফেলে যাতে সবাইকে রক্ষা করা যায়। যদি সত্যি এখানে ডেমন লর্ড থেকে থাকে তাহলে আমাকে কিছু একটা করতে হবে। এরপরে সে একটা শক্তিশালী ম্যাজিক স্পেল কাস্ট করে আর সব মাস্টারগুলোকে শেষ করে দেয়। এদিকে মার্থমন তিনজন মেয়ের উপরে ভারী পড়ছে আর ডেমন কিং তাকে একটা ডেমনের ট্রান্সফর্ম করে দিছে। রিও তখন বলে তুমি একটু ওকে আটকে রাখো, আমরা লর্ডকে নিয়ে আসছি। যে এসে বাইরে বের হয় আর তখনই লর্ড নিজে থেকে এসে হাজির হয়। সে তখন বলে আমি ম্যারিকে সাহায্য করতে এসেছি। ভিতরে ঢুকে সে দেখে ম্যার্থমন পুরোপুরি ডেমন হয়ে গেছে। ম্যার্থমন তাকে দেখে আক্রমণ করে, কিন্তু লর্ড এক আঙ্গুল দিয়ে সেই আক্রমণ থামিয়ে দেয়। তুমি তো একজন সৈনিক, তোমার কাজ মানুষকে রক্ষা করা, আক্রমণ করা নয়। এই কথা শুনে ম্যার্থমন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে আর এখন সে পুরোপুরি নর্মাল হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক ভাবে সে আবার ভিলেনের নিয়ন্ত্রণে চলে যায় এবং আবারও লর্ডের উপরে আক্রমণ করতে শুরু করে। লড়াইয়ের মধ্যে লর্ড হঠাৎ করে তাকে একটা জোরালো হেড টু হেড আঘাত করে, যার কারণে তার মাথায় ক্র্যাক হয়ে যায় আর সবাই ভাবে হয়তো সে মারা গেছে। তখন আমরা দেখি তার শরীর থেকে আত্মা বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সে এখনো বেঁচে আছে। আর তখনই ম্যারি সেখানে পৌঁছে যায়, সবাই তাকে দেখে খুশি হয় আর তার পিছনে পিছনে ডেমন লর্ডও চলে আসে। লর্ড তখন বলে এখানে খুব বিপদ আছে, এই জন্য আপনি এখান থেকে চলে যান। কিন্তু ডেমন কিং অবাক হয়ে যায়, এই ছেলে আসলে কি বলছে? আপনি মনে হচ্ছে বেশি জুস খেয়ে ফেলেছেন, এই জন্য আপনি এমন আচরণ করছেন। ওই লোকটা আমার পিছু নিয়েছিল আর তার শরীরে খুব খারাপ অবস্থায় আছে, তুমি কি তাকে একটু ঠিক করে দিতে পারো? এখন লয় তার বিশেষ হিলিং টেকনিক ব্যবহার করতে যাচ্ছে আর যখনই সে তার কাছে যায় ডেমন ভয়ে কান্না করতে শুরু করে আর সে লর্ডের উপরে জোরদার আক্রমণ করতে যায়, কিন্তু লর্ড বেলাডনে শুধু হালকা একটা হাসি দিয়ে তার সব আক্রমণ বাতিল করে দেয়। তারপর সে তার বিশেষ টেকনিক দিয়ে তার শরীর পরিষ্কার করতে শুরু করে আর এই কারণে ধীরে ধীরে ডেমন লর্ড অদৃশ্য হতে থাকে। সে অবাক হয়ে বলে আমি এভাবে কি করে হাঁটতে পারি? এরপরে লর্ড ম্যারি ভাঙা হাত ঠিক করে দেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা লর্ডের বড় ভাইকে দেখি, তার নাম সোমা। লর্ড তাকে দেখে খুব খুশি হয়, দুইজন জড়িয়ে ধরে। সোমা বলে তুমি তো অনেক বড় হয়ে গেছো আমার ভাই, আর তুমি অ্যাবেডনকেও ডিফিট করেছো, এটা খুব বড় ব্যাপার, কারণ সে ছিল এক ডেমন লর্ড। আর এদিকে কমান্ডিং অফিসার ম্যাথাবনকে খুঁজছে, কিন্তু সে কোথায় গেছে কেউ জানে না। এদিকে আমরা দেখি সে তো অনেক বড় বিপদে আছে, তার পিছনে একটা ভয়ঙ্কর র্যাবিট মনস্টার তাড়া করছে আর তখনই এলকা এসে এক হামলায় সে মনস্টারটাকে শেষ করে দেয়। এরপর কনরন গ্রামের একটা উড ফার্ম দেখানো হয়, সেখানে এলকা জানে তারা এমন একটা বিশেষ ফসল তৈরি করেছে যা সারা বছর জন্মাতে পারে। আর এখানে ম্যাথমন দাঁড়িয়ে সব কথা শুনছিল। এলকা আরো বলে যখন ডেমন লর্ড অ্যাবর্ডন সবাইকে আক্রমণ করেছিল তখন এই জায়গা থেকে সবাইকে খাবার সরবরাহ করা হয়েছিল। এরপরে সিনে এলকা ম্যারিকে জিজ্ঞেস করে এখন তো সব ঠিক হয়ে গেছে, তুমি কি নিজের আসল জায়গায় ফিরে যাবে না? আমি এখানে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখানেই থাকতে চাই। এরপর শালেনা রিও লর্ডকে ডাকতে আসে আর লর্ড সামনে আসতে এলকাও পিছন থেকে সেখানে উপস্থিত হয়। হঠাৎ করে এলকা আর শালেনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন এলকা শালেনের বেল দেখে বলে এটা তো হোলির সাইন। আর তখন এয়ারেন এসে লর্ডকে ধন্যবাদ জানায়, তোমার জন্য আমি স্কুলে ভর্তি হতে পেরেছি। এলকা একটু দুষ্টুমি করে শালেনকে বিরক্ত করতে চায়, কিন্তু তার নিজের বেল তাকে থামিয়ে দেয় আর ম্যারি সবাইকে চুপ থাকতে বলে আর নিজে চিৎকার করে ওঠে, তোমরা এত জোরে কথা বলছো কেন? সবাই এখন চুপ হয়ে যাও। এরপরে সে সবাইকে সেখান থেকে বের করে দেয়, এমনকি এলকাকেও সে ধরে বের করে দেয়। আর লর্ড অবশেষে স্কুলে ভর্তি হতে পারে। এরপর সবাই স্কুলের দিকে যাওয়া শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় লর্ড ময়লা পরিষ্কার করছে আর ম্যারি এসে তাকে ধন্যবাদ জানায়। লর্ড হাসি মুখে বলে এটা কোনো বড় ব্যাপার না, তুমি যখন খুশি আমাকে ডাকতে পারো। আর ম্যারি মনে মনে ভাবে ছিল মোটেও সাধারণ না। কিছুক্ষণ বার দেখা যায় গ্রামের চিফ বুড়ো আঙ্কেল দৌড়ে আসে। সে আসলে গ্রামের প্রধান, যেখানে লর্ড আর ম্যারি এসেছে। তোমরা সবাই এখানে কি করছো? তখন আমরা একটা হোলি সোয়ার্ড দেখি, যার বিষয়ে চিফ বলে এই সোয়ার্ডটা অনেক মূল্যবান আর যে এটা উঠাতে পারবে সে পুরো পৃথিবী শাসন করতে পারবে। ম্যারি বলে চিফ আসলে এটাকে টুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে টাকা কামা, কিন্তু লর্ড খুব সহজেই তলোয়ারটা বের করে ফেলে এবং আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তো ওই বৃদ্ধের মাথা ঘুরে যায়, তুমি এটা এত সহজে বের করলে কিভাবে? আর তখন রন যে হচ্ছে লর্ড যে রেস্টুরেন্টে কাজ করে তার মালিক, সে বলে আমরা এই শটটা দিয়ে কি করবো? ম্যারি বলে এই তলোয়ারটা জনসাধারণের সামনে আনা হবে আর এই কাজের দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা আর্মি অফিসারের স্কুলের সিন দেখি আর এখানে লর্ড অনেক দ্রুত দৌড়ে যাচ্ছে, কিন্তু বাকি সবার অবস্থা একদম লেহালোয়া হয়ে যায়। আর ক্লাসরুমের ভিতরে কমান্ডিং অফিসার ঘোষণা করে তোমাদের একটা টুর্নামেন্ট হবে আর সেটা হবে পাশের স্কুলের সাথে। আসলে এটা হচ্ছে একটা ইন্টার স্কুল লিগ। লর্ড অবাক হয়ে আরেনকে জিজ্ঞেস করে ইন্টার স্কুল লিগ আবার কি? এরপর সবাই ট্রেনিং এর জন্য বাইরে যায়। ট্রেনিং গ্রাউন্ডে তাদের সামনে একটা অ্যান্টি ম্যাজিক ড্যামি রাখা হয়, যেটাকে তাদেরকে ভাঙতে হবে। সবাই একে একে চেষ্টা করে। কমান্ডিং অফিসার তাদের দুইজনকে বলে তোমরা খুব ভালো পারফর্ম করেছো। এরপর পালা আসে লর্ড বেলাডোনার, কিন্তু সে একটু নার্ভাস হয়ে যায়, তাই ঠিকমতো স্পেল কাস্ট করতে পারে না। আর যখনই সে স্পেল কাস্ট করে বড় একটা ব্লাস্ট হয়ে চারদিকে ধোঁয়ার ধ্বংস ছড়িয়ে পড়ে। আর সে বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়, অথচ ড্যামিটা ঠিকই দাঁড়িয়ে থাকে। তখন কমান্ডিং অফিসার তাকে বলে আরো কয়েকবার চেষ্টা করো, কিন্তু পাশে থাকা মেয়েরা ভয় পেয়ে বলে না আর চেষ্টা করো না, না হলে আমরা মারা যাবো। আর তখনই হঠাৎ করে ড্যামিটা ভেঙে যায়। এটা দেখে কমান্ডিং অফিসারও অবাক হয়ে যায়।
এরপরে এই দুই মেয়ে কমান্ডিং অফিসারের সাথে কথা বলছে আর শ্যালেন বলে আমি হিলিং ম্যাজিক শিখতে চাই। হিলিং ম্যাজিক শেখা এত সহজ না, বিশেষ করে তোমার জন্য। যদি এটা এতটাই কঠিন হয় তাহলে চলো এখন থেকে শেখা শুরু করি। আর তখন হঠাৎ করে সেল আয়রনের পেটে জোরে একটা লাথি মারে আর সেটা করে কারণ তাদের এমন একজনকে দরকার যে আহত হয়েছে আর তার উপরে যাতে তারা হিলিং ম্যাজিক প্র্যাকটিস করতে পারে। কমান্ডিং অফিসার অ্যারেনকে বলে চিন্তা করো না, যতবারই তোমার আঘাত লাগবে আমরা ঠিক করে দেবো। আর তখনই অ্যারেনের চিৎকার শোনা যায় আর এখান থেকে দৃশ্য বদলে যায়। এদিকে ম্যারি আরামে বসে চা খাচ্ছিল, হঠাৎ এক মেয়ে সামনে আসতে তার চা মুখ থেকে ছিটকে পড়ে যায়। আর কিছুক্ষণ পর আরেকজন আসে, দেখতে ছোট হলো সে আসলে তার বড় বোন। এরপরে তারা নিজেদের পরিচয় দেয়, একজনের নাম মিনা আর একজন হলো ফিলো। আর ম্যারি বুঝে যায় এরা আসলে রুবিজো মেশনারি সিস্টার। তারা একটা ছবি দেখিয়ে বলে আমরা একে খুঁজছি। আর তখন ফিলো অনুভব করে এখানে একজন খুবই পাওয়ারফুল মানুষ আসতেছে। ঠিক তখনই লয়েড গেট দিয়ে ঢুকে আর তখনই ফিলো তাকে দেখে আক্রমণ করে, কিন্তু লয়েডের এতে কিছুই হয় না, বরং তার পোশাক থেকে দোয়া বের হতে থাকে। ম্যারি বলে ভাগ্য ভালো যে এটা লর্ড ছিল, অন্য কেউ হলে তো মারাই যেত। ফিলো জিজ্ঞেস করে আমি কি এখানে থাকতে পারি? লর্ড বলে আরে আমি তো এখানে নিজেই ম্যারির ঘরে থাকি। আমি সব কাজ করতে পারি, ঝাড়ু মোছা, কাপড় কাচা, থালা বাসন মাজা, সবকিছু। কিন্তু তারপরে লয়েড রাজি হয় না। শেষে তারা লর্ডের সামনে অদ্ভুত আচরণ করতে শুরু করে আর এটা দেখে তো ম্যারি তাদের বাইরে বের করে দেয়। তখন লর্ড নিজের ভেতরে একটা কিছু চেক করে, সেটা ভেঙে গেছে। ম্যারি বলে তোমার তো চিকিৎসা করানো উচিত, এটার কোনো দরকার নাই, এমনিতে এটা 3 ঘন্টায় নিজে থেকে ঠিক হয়ে যাবে। তখন ম্যারি মনে মনে ভাবে আমি কেমন পাগল মেয়ে, এখন তো বোঝা উচিত লর্ড কতটা শক্তিশালী। আর তখনই এলকা আবারও চলে আসে আর সে বলে আমি শুনেছি কেউ হোলি শটটা বের করেছে আর আমি জানতে পেরেছি তুমি লর্ডকে নিয়ে সেখানে গিয়েছিলে। এরপর সে মজা করে তাকে একটা ছোট্ট প্রজাপতিতে পরিণত করে দেয়। এদিকে আমরা দেখি স্কুলে সবাই প্র্যাকটিস করছে আর তখন হঠাৎ অন্য স্কুলের ছাত্ররা এসে হাজির হয়। আর এসব ছাত্ররা হচ্ছে রোলস অফ ম্যাজিক একাডেমি থেকে এসেছে এবং দুই পক্ষের মধ্যে প্রায় লড়াই শুরু হতে হতে থেমে যায়। অন্যদিকে রিও লর্ডের সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে আর শ্যালেন বাইরে থেকে সবকিছু দেখছিল। আর যখন সে ভিতরে ঢুকতে যায় আরেন তাকে বলে তুমি আমার টিকটিকির মতো করে কোথায় যাচ্ছ? এটা শুনে তো সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এরপর রিও লর্ডকে জানে সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে আর সেখানে তার এক শিক্ষক ছিল যার নাম ছিল রাহুল। বা এটা তো পোলাগো নাম। আর রিওর হাতে আঘাত লাগার কারণে সে অনাথ আশ্রমের জন্য বেশি কাজ করতে পারে না। তখন রাহুল তাকে একটা মেটাল হাত দিয়েছিল, কিন্তু তবুও সে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি আর এই অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছে। এরপরে রিও সত্যিটা বলে রাহুল এটা চাইতো যে সে এই মেটাল হাতের ব্যবহার করে হোলি শটকে বের করতে। এরপর আমরা আবারও ম্যারি বাড়ির দৃশ্য দেখি যেখানে এক মেয়ে আসে যার হাতে আঘাত লেগেছে আর সে চিকিৎসার জন্য ম্যারির কাছে আসছে। ম্যারি তাকে দেখে বলে তুমি তো আগে প্রায়ই আসতে, কিন্তু এখন এতদিন পরে কেন আসলে? ম্যারি তখন তার চিকিৎসা করতে শুরু করে। ঠিক তখনই লয়েড এসে বলে আমি এই মেয়েটাকে আগে কোথাও দেখেছি আর আমার মনে হয় সেটা ইন্টার স্কুল ম্যাচে হয়েছিল। আর এখন মেয়েটা নিজের পরিচয় দেয়, তার নাম মিকোনা। কিন্তু লয়েড এখানে আসার পর থেকে ম্যারি তার উপরে খুব বেশি খেয়াল রাখে না। এরপরে তারা দুজন রান্না করতে যায়, কিন্তু হঠাৎ করে মিকোনা সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে সেই দিন এসে যায় ইন্টার স্কুল টুর্নামেন্ট শুরু হয় আর দুই স্কুল একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়ায়। এদিকে রিও আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে থাকে আর অতীতের কথা মনে করতে থাকে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয় যে এই টুর্নামেন্টে জিতবে সে পাবে হোলি সরার সাথে পাবে বিশাল পরিমাণ টাকা। এটা শুনে তো সবাই আরো বেশি সিরিয়াস হয়ে যায়। এদিকে মিকোনা বৃষ্টিতে ভিজে একা বসেছিল, ঠিক তখন সোমা সেখানে আসে। এই শোনো, তুমি এখানে কি করছো? বৃষ্টি আরো বাড়বে, তাই এখান থেকে চলে যাও। মিকোনা একটু চুপ থেকে বলে কেউ আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এটা শুনে বোঝা যায় সে আসলে ম্যারির কথা বলছে, মানে সে ম্যারিকে ভালোবাসে। মানে কি ভাই, এটা আবার কেমন ভালোবাসা আর কোন কোয়ালিটির কিছুই তো বুঝতেছি না। যাই হোক, সামনে বোঝা যাইব কেমন ভালোবাসা। এরপর আমাদেরকে বড় একটা কলেজিয়াম দেখানো হয় যেখানে ম্যাচ হবে আর সবাই খুব উত্তেজিত। এদিকে আমরা রিওকে দেখি সে একজনের কলার ধরে বলে এক্সকেলিবার কে বের করেছে। এটাও বেশ অনেক আশ্চর্য হয়ে যায়। আর এদিকে রকজক স্কুলের শিক্ষকও ঘোষণা করে আমি এই টুর্নামেন্টে অংশ নেব যেন আমি এক্সকেলিবার পেতে পারি আর আমি ওই হোলি শটটা নিয়ে ছাড়বো। এখন আমার সামনে যেই চলে আসুক না কেন আর ওটার জন্য আমার যাই কিছু করতে হয় না, সব করব। এদিকে কমান্ডিং অফিসার ঘোষণা করে আমাদের পক্ষ থেকে লয়েড বেলাডোনা অংশ নেবে। আর এদিকে ম্যারি আর এলকার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে আর ম্যারি বলে আপনাকে গ্রামের লোকজন ডেকেছে তাই আপনাকে সেখানে যেতে হবে। কিন্তু এলকা রেগে গিয়ে বলে তুমি আমাকে গ্রামে পাঠিয়ে নিজের লয়েডের ম্যাচ দেখতে চাও তাই না? শেষে এলকা ম্যারিকে একটা অভিশাপ দেয়, যাও আমি তোমাকে একটা অভিশাপ দিয়েছি আর তোমার পেট মাঝে মাঝে ব্যথা করবে। ম্যারি বিরক্ত হয়ে বলে এটা আবার কি ঝামেলা রে ভাই। এরপর ম্যাচ শুরু হয় আর সবাইকে রুলস বলা হয়, শুধু ম্যাজিক ব্যবহার করা যাবে আর কোনো ফিজিক্যাল আক্রমণ নিষিদ্ধ। আর যে রুল ভাঙবে তাকে সাথে সাথে ডিসকোয়ালিফাই করা হবে। প্রথম ম্যাচ শুরু হয় শ্যালেন আর ফিলোর মধ্যে। শ্যালেন বলে আমি যে কোনো ভাবে এই ম্যাচ জিতবই। সে তার ম্যাজিক বেল দিয়ে ফিলোকে চাপের মধ্যে ফেলে দেয়, কিন্তু ভুল করে সে একটা ফিজিক্যাল আক্রমণ করে ফেলে, ফলে সাথে সাথে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়। এরপর আসে লয়েডের পালা। তার প্রতিপক্ষ হচ্ছে মিনা আর মিনা তাকে বলে সাবধান থাকো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে হারিয়ে দেব। এরপর সে লয়েডের উপরে শক্তিশালী ওয়াটার ম্যাজিক ব্যবহার করে তার মুখ পানিতে ভরে ফেলে। এতে লয়েডের শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু লয়েড একদম শান্ত, সে নিজের শ্বাস ধরে রাখে। আর এভাবে করে 1 মিনিট 2 মিনিট এমনকি এভাবে পুরো 20 মিনিট কেটে যায় আর লয়েড এখনো শ্বাস আটকে রেখেছে। এটা দেখে মিনা তো হতবাক, এটা অসম্ভব, নিশ্চয়ই সে কোনো ট্রিক ব্যবহার করছে। সে রেফারিকে বলে দেখুন সে নিয়ম ভাঙছে। আরে শোনো, তুমি কি মরে গেছো? কিন্তু লয়েড হেসে বলে আরে না না, আমি ঠিক আছি, এখনো বেঁচে আছি। এরপর মিনা আরো শক্তিশালী ওয়াটার অ্যাটাক দিয়ে
গিয়ে লয়েডের উপরে হামলা করে। লয়েড তখন মনে মনে ভাবে, ওহ তাহলে সে সিরিয়াসলি ম্যাজিক ব্যবহার করছে, এবার আমাদের একটু দেখাতে হবে। মিনা তার ম্যাজিক চালিয়ে যাচ্ছিল, কিন্তু লয়েড বেলাডোনা এবার নিজের ম্যাজিক ব্যবহার করে। সে কাউন্টার করতে আকাশে একটা বিশাল ম্যাজিক সার্কেল তৈরি হয়, আর সেখান থেকে ভয়ঙ্কর শব্দ বের হয়, আর এক ঝটকাতে মিনা হেরে যায়। আর রেফারি ঘোষণা করে এই ম্যাচের বিজয় হচ্ছে লয়েড। এরপর শুরু হয় পরের ম্যাচ, রিও বনাম রাহুল। ম্যাচ শুরু হতে রিও সরাসরি রাহুলের মুখে একটা জোরালো আঘাত করে। বাইরে থেকে এটা ফিজিক্যাল অ্যাটাক মনে হলেও আসলে ওটা ছিল ম্যাজিক, কারণ তার হাতে একটা ম্যাজিক্যাল ডিভাইস ছিল যেটা সে ব্লাস্ট করে দেয়। এই আঘাতে রাহুল গুরুতর আহত হয়, এমনকি রিও নিজে ক্ষতিগ্রস্ত হয়, আর তার মেটাল হাত পর্যন্ত খুলে যায়। শোনো, তোমাকে অনেক সতর্ক থাকা উচিত, না জানি কে তার বডির ভিতরে কি লুকিয়ে নিছে। এরপর রাহুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আরে ভাই, তোমার এক হামলাতে হালুয়া টাইট হয়ে গেছে। আর তখন রিও একটা ভয়ঙ্কর গ্র্যান্ড ম্যাজিক স্পেল কাস্ট করার ভান করে। এটা দেখে রাহুল ভয় পুরো ভেঙে পড়ে, আর শেষে সে ম্যাচ হার মেনে নেয়। পরে রিও বলে, তোমার কারণে আমি মিথ্যা বলতে এত ভালো হয়ে গেছে, আসলে আমি কোনো গ্র্যান্ড স্পেল কাস্ট করিনি, আর না আমি সেটা পারি। এদিকে হাসপাতালে সবাই চিকিৎসা নিচ্ছে। এই সময় রাহুল ফিলোর কাছে আসে আর তাকে বলে, যাও লয়েডের কাছ থেকে সেই ডিভাইস শট আমার কাছে নিয়ে আসো। এরপরে ফিলো ম্যারি বাড়িতে গিয়ে দেখে ম্যারি একটা ক্রিস্টাল বলের সামনে বসে বারবার ক্ষমা চাইছে, যে প্লিজ আমাকে মাফ করে দেন, প্লিজ আমাকে মাফ করে দেন। কিন্তু হঠাৎ তার পেট ব্যথা শুরু হয়, আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তার ক্রিস্টাল ব্যাস নিচে পড়ে যায়। ম্যারি চলে যাওয়ার পর ফিলো ভিতরে চলে আসে, কিন্তু সে কোথাও হোলি শটটা দেখতে পায় না, এই জন্য সেই ক্রিস্টাল বলটা নিয়ে এখান থেকে চলে যায়। আর সে ভাবে এটা হয়তো খুব মূল্যবান কিছু। এরপর লয়েড এখানে এসে একটা চিঠি পায়, যার ভিতরে লেখা ছিল, যদি তুমি এই জিনিসটা ফ্রি পেতে চাও তাহলে লাইট হাউসে চলে আসো, আর তার সাথে হোলি শটটা সঙ্গে নিয়ে আসবে। আরে মালিক শোনো, ওই ছেলেটা হোলি শটটা নিয়ে চলে আসছে। এটা শুনতে ফিলো নিচে চলে আসে। সে বলে, আমি তার সাথে লড়াই করতে চাই, আর না জানি এই সুযোগ আমি কবে পাবো। লয়েড বলে, ক্রিস্টাল বলটা কোথায়? আরে তুমি ওটার কথা বাদ দাও আর আমার সাথে লড়াই করো। ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি কি চাও, কিন্তু আমি জিতলে তুমি আমাকে ক্রিস্টাল বল দেবে, আর ম্যারি কোথায় আছে সেটাও বলবে। তখন লয়েড ভাবতে থাকে, এর আগে যখন একটা মেয়ে তার হাতে মেরেছিল, তার হাত ভেঙে গিয়েছিল, এই জন্য সে লড়াই না করে অন্য উপায় খুঁজতে থাকে। কিন্তু লয়েড সরাসরি লড়াই না করে বলে, চলো আর্ম রেসলিং করি। আর আমার গ্রামে এভাবে সিদ্ধান্ত হয় কে বেশি পাওয়ারফুল। যাই হোক, তুমি কোন গ্রাম থেকে এসেছো? আমি হলাম কর্নন ভিলেজ থেকে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। তখনই আমি ভাবি তুমি এত পাওয়ারফুল কিভাবে। এরপর দুজনের মধ্যে আর্ম রেসলিং শুরু হয়। এটার ইম্প্যাক্ট অনেক বেশি হয়, এর ফলে অ্যারন দূরে ছিটকে যায়, আর তার কাছে লয়েডের হোলি শটটাও আছে। আর যখন রাহুলের গুপ্তচর লয়েডের উপরে হামলা করতে যাবে, তখন মিনাও এখানে চলে আসে, আর সে এই লোকটার মুখ পানি দিয়ে ভরে দেয়। আর সে বলে, আমার বোন রাহুলের পক্ষ হলেও আমি তার বিপক্ষে, কারণ আমি জানি সে আমার ছোট বোনকে একটা পুতুলের মতো করে ব্যবহার করছে, তাই ভালো হবে তুমি এর থেকে দূরে থাকো আর আমার রাস্তায় এসো না। আর এদিকে শক্তির চাপে তারা প্রায় আকাশে উঠে যায়, কারণ যে বক্সের উপরে তারা রেসলিং করতেছিল ওটা অলরেডি ভেঙে গেছে। লয়েডের মনে হচ্ছিল সে হেরে যাবে, কিন্তু হঠাৎ সে একটা উইন ম্যাজিক সার্কেল তৈরি করে, আর সেই শক্তি দিয়ে লয়েড তাকে অনেক সহজে হারিয়ে দেয়। আরে বা, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি জিতে গেছি। আর এদিকে ফিলো অবাক, আমি বিশ্বাসই করতে পারছি না আমি হেরে গেছি। তারপর হঠাৎ বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? লয়েড তখন সিরিয়াস হয়ে বলে, আরে ওই আগে বলো ম্যারি কোথায় আছে? ফিলো তখন জানে আমি যখন ক্রিস্টাল নিতে গিয়েছিলাম, ম্যারি তখন তার সামনে ক্ষমা চাইছিল। তারপর সে টয়লেটে যায়, আর আমি ক্রিস্টাল নিয়ে চলে আসি। এর মানে পরিষ্কার ম্যারি এখন ওখানেই আছে। আর তখনই ক্রিস্টালের ভেতর থেকে এলকা বেরিয়ে আসে, আর সে রেগে বলে, লয়েড কোথায় আছে? আরে ওই তুমি চুপ করো, আর লয়েড কোথায় আছে আমি কিভাবে জানি? তুমি বারবার কেন কারণ ছাড়া আমার পথে আসছো, আর আমি তোমাকে ছাড়বো না। আর তখন হঠাৎ লাইট হাউসে বড় একটা বিস্ফোরণ ঘটে, আর রাহুল নিচে পড়ে গেলে অ্যারন তাকে বাঁচাতে ছুটে যায়। এদিকে ক্রন কমান্ডিং অফিসারকে জানা আমি লর্ডের কাছ থেকে হোলি শটটা নিয়ে আনছি, আর সেটা কিংডমের ট্রেজারিতে রেখে দিয়েছি। এর পরের দৃশ্যে দেখা যায় একজন রহস্যময় ব্যক্তি রাহুলের সাথে দেখা করতে আসে, আর সে বলে, তুমি তো অনেক আহত হয়ে গেছে, তাহলে চলো আমি তোমাকে একটু ঠিক করে দিই। এরপরে আমরা এই লোকটাকে দেখি যে একজনের সাথে কথা বলছে। আমি আমার ম্যাজিক দিয়ে রাহুলে অনেকটা স্মৃতি মুছে দিয়েছি, এই জন্য এখন সে আর আমাকে চিনতে পারবে না। আর তুমি আমাকে বলো এই হোলি শটটা আমি কিভাবে পাবো, কারণ আমি হোলি শট পেয়ে গেলে আমাকে কেউ আর আটকাতে পারবে না। আর তারপর আমি লাস্ট ডানজনের দরজা খুলে দিব, যা এই দুনিয়ার শেষ সীমায় আছে। তারপর আমি তোমাদের সবাইকে শেষ করে দেব, বিশেষ করে এলকা তোমাকে। এদিকে মিনা আর ফিল একটা কেস ইনভেস্টিগেশন করছিল, আর তারা এক লোককে খুঁজে পায় যার অবস্থা খুব খারাপ। মিনা বলে এটাকে দ্রুত ডাক্তার দেখাতে হবে। অন্যদিকে স্কুলে সবাই ছুটির দিনের কথা ভাবছে। রিও লয়েডকে জিজ্ঞেস করে, আজকে ছুটিতে তাহলে তুমি কি করবে? এর আগে লয়েড কিছু বলতে পারতো, তখন শেলেন দুঃখের সাথে বলে, আমার পরিবার আমাকে ডেকে পাঠিয়েছে। আর সে মন খারাপ করে, কারণ সে লয়েডের সাথে ছুটি কাটাতে পারবে না। এরপর এখানে অ্যারনও চলে আসে। সে বলে, আমাকে একটা বিয়েতে যেতে হবে, নাহলে এই হলিডে তোমাদের সাথে কাটাতাম। এরপরে তারা দুজন লয়েডকে টেনে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখি ম্যারি আর এলকা তর্ক করতে শুরু করে লয়েডের সাথে কে ছুটিতে থাকবে। আর তখনই লয়েড বেলাডোনা এসে বলে, আমি একটা পার্ট টাইম জব করতে যাচ্ছি, তাই আমি এখানে থাকবো না। এটা শুনে তো ম্যারি আর এলকা খুব খুশি হয়ে যায়। তাহলে আমরা ওখানে রুম বুক করব, যদি আপনারা দুজন সেখানে আসেন তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। এরপরে সিনে আমরা সেই রেস্টুরেন্টের মালিককে দেখে আসি। এটা বলে যে আমাদের এখানে কাজ করার জন্য একটা ছোট বাচ্চা ছেলে আসতেছে। কিন্তু যখন সে লয়েডের শক্তি বুঝতে পারে, সে ভয় পেয়ে যায়। লয়েড তখন বলে, আমি এখানে পার্ট টাইম জব করার জন্য আসছি। ও আচ্ছা, তাহলে প্রণ আমাকে ঠিক কথা বলেছিল যে তুমি অনেক পাওয়ারফুল। ভেতরে যেতে যেতে মালিক বলে, আমাদের এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন মানুষ বারবার ঘুমিয়ে পড়ছে, এটাতে তো আমাদের কোনো সমস্যা নেই,
কিন্তু বিষয়টা খুব অদ্ভুত। এরপরে সে লয়েডকে কাজ বুঝিয়ে দেয়, রেস্টুরেন্ট পরিষ্কার করতে হবে। তখন সেখানে এক মেয়ে আসে যে সারাদিন শুধু ঘুমায়। মালিক বলে এবার থেকে লয়েড তোমার সাথে কাজ করবে। আর মেয়েটা তো এটা শুনে অদ্ভুত হাসি দেয়। যখনই মালিক বাইরে চলে যায় সে লয়েডকে ঝাড়ু ধরিয়ে কাজ শেখাতে থাকে। আর লয়েড খুব সহজে সব কাজ করে ফেলে, ঘর, ফ্লোর, এমনকি ছাদে একদম ঝকঝকে করে দেয়। আর যখন মালিক ফিরে এসে অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব। তারপর সে লয়েডের প্রশংসা করে। আর মেয়েটা মালিককে বলে লয়েড কি কোনো মানুষ নাকি এলিয়েন। এরপর একটা নোবেল চরিত্র আসার রেস্টুরেন্টের মালিক তার সামনে ভয়ে কাঁপতে থাকে। সেভাবে এই নোবেল এখানে কেন আসছে। নোবেল তখন জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আর আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে এখানে দেখতে চাও না। মালিক নার্ভাসে কিছু বলতে চেষ্টা করে। তখন নোবেল লয়েডকে জিজ্ঞেস করে এই গাছগুলো সম্পর্কে তোমার কি মত। লয়েড একদম সহজভাবে বলে গাছগুলো তো ভালো, একদম সোজা সাপটা ভাবে বড় হয়েছে। এই উত্তর শুনে নোবেল খুশি হয়। সে লয়েডকে পছন্দ করতে শুরু করে। আর রাতে নোবেল সেই রহস্যময় মেয়েটার সাথে কথা বলে যাকে আমরা এর আগে দেখেছিলাম। আর সে জিজ্ঞেস করে আপনার এখানে তাড়াতাড়ি আসার কারণটা কি। আমি এখানে এসেছি সবার খারাপ উদ্দেশ্য খুঁজে বের করতে। আর আমি এটাও জানি এই গাছগুলোর মধ্যে একটা এমন গাছ আছে যার কারণে সবাই বারবার ঘুমিয়ে পড়ছে। আর যেগুলো লাগিয়েছে সে খুব শক্তিশালী। আর আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। মেয়েটা তখন বলে আজকে এখানে নতুন একটা ছেলে এসেছে আর সে খুব শক্তিশালী। এটা শুনে নোবেল তাকে একটা হার্বস দেয় আর বলে তুমি এই হার্বসটা ওই ছেলেটার উপরে টেস্ট করবে, দেখতে হবে যে সে এর পিছনে আছে কিনা। রাতে সে মেয়েটা লয়েডের কাছে আসে এবং তাকে চা অফার করে। আর সে বলে সবাই তো ঘুমাচ্ছে, এই জন্য তুমি চাটা খেয়ে নাও। আর তখনই রেস্টুরেন্টের মালিক এসে পড়ে এবং বলে আমাদের এখানে সবাই ঘুমাচ্ছে আর তুমি রাতে চা খাচ্ছ। আর সে হঠাৎ করে চা খেয়ে ফেলে। এটা দেখে মেয়েটা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রিও ওই রেস্টুরেন্টে থাকতে আসা, সে কিছু অর্ডার করতে যায় কিন্তু হঠাৎ করে সে লয়েড বেলাডোনাকে দেখে অবাক হয়ে যায়। আরে লয়েড তুমি এখানে কি করছো। অন্যদিকে স্যালকে দেখা যায় সে একটা সুন্দর ড্রেস পরে তার বাবার সাথে কোথাও যাচ্ছে। আর সে জিজ্ঞেস করে ড্যাড আমরা কোথায় যাচ্ছি। তখন হঠাৎ জানা যায় তার সাথে প্র্যাঙ্ক হয়েছে আর তার বাবা ঠিক করেছে তার বিয়ে হবে অ্যারেনের সাথে। এটা শুনে স্যাল একদম শকড হয়ে যায়, আমি এই বিয়ে করব না। আর যখন সে পালানোর চেষ্টা করে তার বাবা তাকে থামিয়ে দেয়, তুমি কোথাও যাবে না। যখন সবাই বসে তার বিয়ের কথা নিয়ে আলোচনা করছে তখন রাগে সেল ভাবে আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। আর আমি অ্যারনের সাথে কোনোভাবেই বিয়ে করব না, যদি এমনটা হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। এরপরে সে প্ল্যান করে জানালা দিয়ে পালাবে আর সে অ্যারেনকে মারার জন্য স্নাইপার চামচ দিয়ে আক্রমণ করবে। ঠিক যখনই দরজা খুলে যায় তখন সেলেন একটা লম্বা জাম্প করে আর তখন লয়েড ভেতরে ঢোকে। তাকে দেখে সেল খুশি হয়ে যায়, উপরওয়ালা আপনি আমার কথা শুনেছেন। এটা বলে সে দৌড়ে গিয়ে লয়েডকে জড়িয়ে ধরে এবং বলে তুমি এসে গেছো। এদিকে নোবেল সেলের বাবাকে বলে চলুন বাকি বিষয়গুলো শেষ করি। তারপর সেল লয়েডকে নিয়ে একটা রুমে আসে আর সে খুশি হয়ে বলে আমার বিয়ে তোমার সাথে হতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই রিও এসে পড়ে এবং সেলের মাথা ধরে বলে এই তুমি এখানে কি করছো। আর এটা কি অদ্ভুত না যে লোকটা মানে অ্যারেন এখানে আসার কথা ছিল সে না এসে লয়েড এখানে কিভাবে এসেছে। এরপর আমরা অ্যারেনকে দেখে আসে গভীর ঘুমের মধ্যে আছে, কারণ এই কিংডমে অনেক মানুষ হঠাৎই ঘুমিয়ে পড়ে যেন কোনো অদ্ভুত শক্তির প্রভাব। এরপরে আমরা একটু পিছনে সিন দেখি যেখানে নোবেলের সবকিছু দেখে অনেক চিন্তিত হয়ে যায়। আর সে দেখে তার ছেলে ঘুমিয়ে পড়েছে আর ম্যারেজ মিটিং এ নিয়ে যাওয়ার জন্য কেউ নেই। পাশে লয়েড দাঁড়িয়ে ছিল, এর মানে পরিষ্কার অ্যারেন ঘুমিয়ে যাওয়ার কারণে তার বাবা লয়েডকে নিয়ে গেছে। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি যেখানে এরা তিনজন আলোচনা করছে সবকিছু করছে এটাকে আর এর পিছনে কার হাত আছে আর আমাদেরকে এটার বিষয়ে জানতে হবে। এরপর লয়েড আর সেল এক জায়গায় দাঁড়িয়ে থাকে অপরাধীকে ধরার জন্য। সেল বলে এই জায়গাটা কত সুন্দর, এখানে আমার খুব ভালো লাগছে। কিন্তু হঠাৎ সেল অদ্ভুত আচরণ করতে শুরু করে। ঠিক তখনই রিও এখানে চলে আসে। আরে ওই তুমি এখানে কি করছো আর তুমি আমাকে মারলে কেন। এরপরে তিনজন মিলে প্ল্যান করে। রিও বলে যদি অপরাধীকে ধরতে হয় তাহলে আমাদের তিনজনকে খুব সতর্ক থাকতে হবে। এমন সময় লয়েড লক্ষ্য করে সামনে থেকে তার বড় ভাই সুমা আসছে। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সুমা বলে আরে ছোট ভাই তুমি এখানে, ভাবিনি তোমার সাথে এখানে দেখা হবে। সে জানে আমি এখানে একটা কাজের জন্য এসেছি আর কেউ অনেক জিনিস অর্ডার করেছে আর এগুলো দেখে মনে হচ্ছে এগুলো আগুন লাগানোর জন্য কাজে ব্যবহার হবে। রিও স্যালকে জিজ্ঞেস করে শোনো স্যাল এগুলো কি তুমি অর্ডার করেছো। সে বলে না আমি এটার বিষয়ে কিছুই জানি না। এরপর লয়েড সবার সাথে তার ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। এদের কথাবার্তা শেষ হওয়ার পর সময় এখান থেকে চলে যায়। আর এখন সেল আর রিও সেই জিনিসগুলোর সামনে দাঁড়িয়ে থাকে। স্যাল বলে আমি একটু যাচ্ছি আর রিও তুমি এগুলো দেখে রেখো। আর তখনই দেখা যায় একটা মেয়ে লুকে তাদের উপর নজর রাখছে। এরপরে আমাদেরকে ফিলোর বিষয়ে জানানো হয়। ফিলো বিলের চিপকে উঠে অনেক জোরে দূরে ফেলে দিয়েছিল আর এখন এই মেয়েটা হঠাৎ করে নিচে পড়ে যায় আর তখনই তার সামনে সেই লোকটা এসে দাঁড়ায়। সে আসলে অ্যারেনের বাবার অ্যাসিস্ট্যান্ট। আর মেয়েটা খেয়াল করে লোকটার পায়ের সাথে অদ্ভুত রুট মানে গাছের শিকড় জড়িয়ে আছে। এটাই সেই জিনিস যার কারণে সবাই ঘুমিয়ে পড়ছিল। লোকটা বলে আমি ডেমন কিং অফ সিডলিং আর আমি আমার এই শক্তি দিয়ে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করতে চাই। আর তখনই লয়েড বেলাডোনা সেখানে এসে পড়ে। সে একদম স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো আর তোমরা কি কেউ দেখেছো বিলের চিপকে উড়ে যেতে। আরে ভাই তুমি তো দেখছো অনেক ভালো কস্টিউম পরেছো। তার সরু কথা শুনে দুইজনে অবাক হয়ে যায়। ডেমন কিং তখন রাগে বলে এটা কোনো কস্টিউম না, আমি সত্যি অনেক শক্তিশালী আর তোকে কি মজা দেখাবো ছেলে। আর এখন সে ট্রান্সফর্ম হয়ে যায়। ছেলে তুমি হয়তো আমাকে চিনতে ভুল করেছো, আমি ডেমন কিং অফ সিডলিং আর আমার নাম হচ্ছে ওয়াল কিং। কিন্তু লয়েড মজা করে বলে ও তুমি তো বেশ ভালো অ্যাক্টিং করছো। আমি ওয়াল কিং, এখানে আমি কোনো বিশেষ নারিশমেন্ট খুঁজে পাচ্ছি না আর যখন আমি নারিশমেন্ট পেয়ে যাব তখন পুরো পৃথিবীকে আমার শেকড়ের নিচে নিয়ে আসবো। এটা বলে সে ছোট ছোট গাছের মতো ম্যাজিক দিয়ে লয়েডের উপরে আক্রমণ শুরু করে। কিন্তু লয়েড খুব সহজে সব আক্রমণ সামনে নেয় আর কিছুক্ষণ পর লয়েড সব ছোট গাছগুলো ধ্বংস করে ফেলে। তখন সে লক্ষ্য করে একটা
একটা বিশাল গাছ হোটেলের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে হোটেলে সব নোবেলরা বসে কথা বলছিল আর তখনই ডেমন কিং এসে তাদের উপরে আক্রমণ শুরু করে, কিন্তু মিনা দ্রুত সবাইকে বাঁচিয়ে নেয়। এরপরে সবাই মিলে তার উপরে হামলা শুরু করে। সেল যখন আক্রমণ করে তখন ডেমনও তার উপরে পাল্টা আঘাত করে। তখন হঠাৎ দেখা যায় পুরো ছাদ সেলের উপর ভেঙে পড়তে যাচ্ছে আর তখন তার বাবা দৌড়ে এসে তাকে বাঁচায়, কিন্তু এতে সে নিজে মারাত্মকভাবে আহত হয়। এরপর অন্য এক দৃশ্যে দেখা যায় অ্যারন জ্ঞান ফিরে পায় এবং সে বুঝতে পারে সে একটা কার্টের ভিতরে আছে যেখানে বারুদের মতো বিস্ফোরণ জিনিস রাখা আছে। আর এদিকে ডেমন কিং তাদের দুজনকে ধরে ফেলেছে। তখন তারা সবাই মিলে বোতলে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে ডেমন কিং এর মনোযোগ সরানোর চেষ্টা করে। এদিকে মিনা আর রিও ম্যাজিক ব্যবহার করে কিছুক্ষণের জন্য ডেমনকে ফ্রিজ করে দেয়। আর এদিকে সেল তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তার বাবা বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সেল যেতে রাজি হয় না। সেভাবে লয়েড যতই নিজেকে দুর্বল বলুক, সে সবসময় অন্যদের সাহায্য করে আর আমিও তার মধ্যে হতে চাই। ঠিক যখন সেলের উপর আরেকটা পাথর পড়তে যাচ্ছিল তখনই লয়েড বেলাডোনা সেখানে এসে হাজির হয় আর সে এক হাতে পুরো পাথরটা থামিয়ে দেয়। তারপর সবগুলো পাথর এত দূরে ছুঁড়ে ফেলে যে আর দেখা যায় না। এরপর সবাই সেখানে এসে যায় আর ম্যারি লয়েডকে বলে আমরা শত্রুকে দুর্বল করে দিয়েছি আর এখন তুমি একাই তাকে হারাতে পারবে। লয়েড সামনে এগিয়ে গিয়ে বিলেনের বুকে একটা শক্তিশালী ঘুষি মারে, তারপর সরাসরি তার কোর বের করে ভেঙে ফেলে আর সাথে সাথে তার ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বের হয়। আর এখন এই ডেমন কিং আবার সাধারণ মানুষের রূপান্তরিত হয়ে যায় আর দূর থেকে দাঁড়িয়ে সময় সবকিছু দেখছিল। সে হাসতে হাসতে বলে ওয়াও আমার ছোট ভাই সত্যি করে দেখিয়েছো। আর লয়েডও হাসে, আমার কাছে যদি বন্ধুরা থাকে তাহলে আমি সবকিছু করতে পারি। ঠিক তখন এই গ্রামের চিফের আওয়াজ শোনা যায় আর দেখা যায় সোমা তাকে একটা ম্যাজিক সার্কেলের ভেতরে বন্দি করে রেখেছে। চিফ বলে আমাকে এখান থেকে বের কর, আর তুমি কি শত্রুর সাথে কাজ করছো? সোমা চলে যাওয়ার আগে বলে যায় হোলি শট কেউ নিয়ে গেছে আর সেটার মাধ্যমে লাস্ট ডানজনের দরজা খোলা যাবে আর এতে অনেক মজা হতে যাচ্ছে। এটা বলে সে চলে যায়। এরপরে সিনে আমরা দেখি বিলের চিফ মুক্ত হয়ে পুরো হোটেল আবার ঠিক করে ফেলেছে। এদিকে সেলের বাবা বলে আমি তোমার উন্নতি দেখতে চাই, তাই এখন থেকে তুমি লয়েডের সাথে থাকবে। আর এটা শুনে সেল খুব খুশি হয়ে যায় আর বারবার লয়েডকে জড়িয়ে ধরে। দেখো লয়েড আমার বাবা রাজি হয়েছে, এখন তো বিয়ে করতে পারি। ঠিক তখনই অ্যালকাও এখানে চলে আসে। আমার কাঁধে প্রচুর ব্যথা করছে, তুমি একটু ম্যাসাজ করে দিবে? আরে হ্যাঁ অবশ্যই। কিন্তু ম্যাসাজ করতে গিয়ে সে এত জোরে চাপ দেয় যে মেয়েটা ধপ করে পড়ে যায়। এরপর দৃশ্য বদলে চার্জে যায়, সেখানে আমরা আবার সেই লোককে দেখি আর কেউ তাকে স্যার বলে ডাকছে আর তখন সোমা আর মিকোনো সেখানে আসে। এরপর আমরা এই লোকটার নাম জানতে পারি সো। আর সে মিকোনোকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেমন মানুষ মনে করো? মিকোনা বলে তুমি আমার কাছে খুব ভালো মানুষ, কিন্তু সো হাসে ভুল বলেছো, যাই হোক তুমি আমার কাছে কি নেওয়ার জন্য এসেছো? মিকোনা বলে আমি শক্তিশালী হতে চাই যাতে লয়েডকে মেরে আমার ভালোবাসার প্রতিশোধ নিতে পারি। এই কথা শুনে সো সোমাকে বলে তাহলে ঠিক আছে তাকে ওটা দিয়ে দাও। তখন সোমা তাকে দুইটা জিনিস দেয়, চলে এগুলো দ্রুত খেয়ে নেবে তো তুমি লয়েডের থেকে শক্তিশালী হয়ে যাবে। মিকোনা সেটা খাওয়ার পর তার শরীর বদলাতে শুরু করে আর তার পিঠ থেকে ডানা বের হয়, সে একদম ইনসেক্টের মতো দেখা যায়। সো তখন বলে ফাইনালি আমরা আমাদের পরিকল্পনা এক ধাপ এগিয়ে গিয়েছি আর এখন সময় হলে আমরা তাকে ব্যবহার করব। অন্যদিকে ম্যারি লয়েডকে বলে আমাকে খেতে দাও আর সে হঠাৎ করে বড় করে মুখ খুলে, কিন্তু ঠিক তখনই সেল এসে তার ম্যাজিক্যাল বিল দিয়ে তার গলা চেপে ধরে। সবাই এখন একটা বড় বিপদের কথা বলছে, একটা শক্তিশালী স্নেক দানব সবেমাত্র ডানজেন থেকে অ্যাপিয়ার হয়েছে। লয়েড বলে আমাকেও সেখানে যেতে হবে। এরপর দেখা যায় সেল আর ফিলোর মধ্যে ঝগড়া চলছে কে লয়েডের সাথে যাবে তা নিয়ে, আর এখানে সবাই রাজার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই কিং তাদের সামনে এসে হাজির হয়। সবাই তাকে দেখে চমকে যায় আর রাজা এসে মজা করে বলে এই যে চলে আসছে রকস্টার, আর এখানকার রাজা কে? রোন তখন রেগে বলে আরে ওই তুমি কি জানো না কিং কে? আরে ভাই আমি তো একটু মজা করছিলাম, আমার এমনটা মনে হলো তোমরা সবাই হয়তো নার্ভাস, এই জন্য আমি একটু তোমাদের সামনে মজা করলাম। এরপরে তারা সবাই সেই ডানজনের কাছে চলে আসে। তখন লয়েড বলে আজ থেকে আমি তোমাদের আন্ডারে কাজ করব। ঠিক তখন অ্যারোনা এখানে চলে আসে। আমি তোমাদের সাথে যেতে পারবো না কারণ আমাকে গেট পাহারা দিতে হবে। আর এদিকে এলকা ম্যারির কাছ থেকে ডানজেন সম্পর্কে জানার চেষ্টা করছে। ম্যারি বলে হ্যাঁ আমি ওটা সম্পর্কে জানি। এরপর সে তাকে নিয়ে উড়ে চলে যায়। তারপর তারা ডানজেনের দেওয়াল ভেঙে সরাসরি ভিতরে ঢুকে পড়ে আর ম্যারি তাকে জিজ্ঞেস করে তুমি এটা কি করছো? আরে এটা তো শুধু একটা শর্টকাট। তখন হঠাৎ ম্যারি কোনো কিছুর মধ্যে আটকে যায় এবং তখন দেখা যায় সেটা আসলে একটা জায়ান্ট ট্রি। প্রথমে ম্যারির মনে হয় গাছটা হয়তো মিকোনার উপরে দখল করে নিয়েছে। ম্যারি তাকে বলে তুমি কি সত্যি এখানে আসো? তখন মিকোনা জানে আমি এখানে এসেছি লয়েডকে মেরে আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা শুনে ম্যারি অবাক হয়ে যায়। তখন এই গাছের শিকড় ম্যারিকে শক্ত করে জড়িয়ে ধরে আর মিকোনা বলে তাড়াতাড়ি লয়েডকে ডাকো না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই লয়েড সঠিক সময় সেখানে পৌঁছে যায়। সে সেখানে জায়ান্ট স্নেক খুঁজতে খুঁজতে এসেছে। সে এসে দেখে মিকোনা ম্যারিকে ধরে রেখেছে। মিকোনা তাকে বলে অবশেষে তুমি চলে এসেছো, তাহলে চলো এখন তোমাকে আমার শক্তি দেখাই আর এটাই সে পাওয়ার যেটা দিয়ে আমি তোমাকে শেষ করে ফেলবো। এরপর সে লয়েডকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর লয়েডও বলে আমি তোমার সঙ্গে লড়তে প্রস্তুত। তারপর লড়াই শুরু হয়। লয়েড তার সব আক্রমণ এড়িয়ে যাচ্ছে এবং পাল্টা আঘাত করছে, কিন্তু হঠাৎই মিকোনা তার উপর এক জোরদার আঘাত করে যার কারণে লয়েড পিছনে ছিটকে পড়ে যায়। তখন সবাই তাকে সামলাতে এগিয়ে আসে। লয়েড তখন বলে আমার বন্ধুদের সাথে থাকলে আমি কিছুতেই হারবো না। ঠিক তখনই মাটি ভেঙে যায় এবং সবাই নিচে পড়ে যায়। এরপর আমরা দেখি যে লয়েড গড স্পিডে লড়াই করছে, যেতে যেতে ফাইটটা খুবই ইন্টেন্স হয় আর তখন লয়েড মিকোকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। সবাই ভাবে লড়াই হয়তো শেষ হয়ে গেছে আর সবাই খুব খুশি হয়, কিন্তু তখন হঠাৎ পিছন থেকে সেই জায়ান্ট স্নেক চলে আসে। তারপর সে লয়েডকে দেখে বলে তুমি তো অনেক শক্তিশালী হয়ে গেছো, তুমি কি আমাকে চিনতে পেরেছো? লয়েড বলে না আমি আপনাকে চিনি না। তখন সে পরিচয় দেয় আমি কনডন ভিলেজের গার্ডিয়ান বিস্ট। আর তখন জানা যায়
যে জায়ান্ট লাস্ট ডে ডানজনের গেটকে রক্ষা করে। এরপরে সে এলকার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে এলকা আমার সাথে খুব খারাপ করেছে আর সে আমার চামড়া কেটে এক অ্যাপ্রন বানিয়েছে, তাই আমি হিলিং এর জন্য কন্ডন বিলে ছেড়ে চলে গিয়েছিলাম। এমন সময় সো সেখানে আসে আর তাকে দেখতে অনেকটা অদ্ভুত লাগছে, একদম কোনো ডেভিলের মতো। ভিতরে ঢুকে সে লয়েডকে জিজ্ঞেস করে তুমি কি তাহলে হিরো হতে চাও? লয়েড শান্তভাবে বলে না, আমি শুধু সবাইকে হাসি খুশি রাখতে চাই আর আমি একজন সোলজার হতে চাই। ঠিক তখনই এলকাও সেখানে চলে আসে এবং সোকে দেখে সে বলে অবশেষে তোমাকে খুঁজে পেলাম। ও এলকা, তাহলে তুমি এখানে চলে এসেছো। আর যাই হোক, আমরা অনেক লম্বা সময় পর দেখা করছি। গার্ডিয়ান স্নেক তখন বলে শোনো এলকা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আরে হ্যাঁ, আমরা দুইজন অনেক লম্বা সময় পর দেখা করছি। দুইজনের মধ্যে পুরনো সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু তখনই হঠাৎ সো সাপের উপরে উঠে বলে আমি কনরেন্ট ভিলেজের এই পুরো সিল ভেঙে দেবো। যদি তুমি এমন কিছু করো তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সো যখন গার্ডিয়ান উপরে আক্রমণ করতে যায় তখন এলকা জোরে এক লাথি মেরে তাকে দেওয়ালে ছুড়ে ফেলে। তোমার পাওয়ার এখনো কেন যায়নি? এটা তো আমি নিজেও জানি না। তখনই আমরা জানতে পারি সেলের যে বেলটা আছে সেটাও গার্ডিয়ানের চামড়া দিয়ে বানানো। এটা শুনে সেই গার্ডিয়ান বিস্টে বেল রেগে গিয়ে এলকাকে মারতে শুরু করে। তুমি আমার সাথে এটা কি করেছো? অন্তত আমার পারমিশন তো নিতে পারতে। এই সুযোগে সো পালানোর প্ল্যান করে এবং বলে আমি তোমাকে আরেকদিন মারবো এলকা, আর তার সাথে সে সিলটাও ভেঙে দেবো। অন্যদিকে অ্যারেন এখনো লয়েড আর বাকিদের খুঁজছে, তখন হঠাৎ তার সামনে একটা বিশাল ছায়া দেখা যায় আর সে ভাবে এটা নিশ্চয়ই সেই জায়ান্ট স্নেক। তখন সে বলে চলে আসো ডেমন, আজ দেখি কার শক্তি কত। আর তখনই পুরো ডানজেন কেঁপে উঠতে শুরু করে আর তার সঙ্গীরা ভাবে এটা নিশ্চয়ই অ্যারেনের শক্তির জন্য হচ্ছে, মানে তার অ্যারেনকে অনেক বিপজ্জনক ধরে নেয়। সে জায়ান্ট সাপটাকে মেরে ফেলতে গেছে। পরের দৃশ্যে সবাই কিং এর সামনে দাঁড়িয়ে থাকে আর কিং বলে বাহ অ্যারেন, তুমি তো ওই জায়ান্ট সাপটাকে মেরে ফেলেছো, এই জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কিন্তু অ্যারেন তা মানা করে, না আমার কোনো গিফটের দরকার নেই। কিং হাসতে হাসতে বলে আরে বাহ, তুমি কত ভালো, তোমার কিছুই চাই না। তারপর রাজা বলে তাহলে চলো অ্যারেন, আমি তোমাকে ড্রাগন হিরো টাইটেল দিচ্ছি। এটা শুনে অ্যারেন অবাক হয়ে যায়, আমি তো আজ পর্যন্ত একটা মাছিও মারিনি আর ড্রাগন তো অনেক দূরের কথা। এদিকে আমরা লয়েডকে দেখি সে এখনো সোয়ের কথা ভাবছে আর সে মনে করে ওই লোকটা সত্যি খুব ডেভিল ছিল আর আমি যেরকম সৈনিক হতে চাই সেই নামের সাথে এই লোকটার নাম অনেকটা মিল আছে। এরপর এক মিটিং এ দেখা যায় সবাই গুরুতর এক আলোচনা করছে আর কিং জানে জিও আর আজামি কিংডমের মধ্যে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা হতে যাচ্ছে আর আমি এখান থেকে নিজের পছন্দের একজন তরুণকে বেছে নেব, তার নাম হচ্ছে অ্যারেন। তারপর আমাদের ম্যারি বাড়ির দৃশ্য দেখানো হয়, এখানে সবাই মিলে আনন্দ করছে। কিন্তু তখন হঠাৎ এলকা এসে হাজির হয় আর ম্যারি তাকে দেখে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? এলকা বলে আমি তোমাদের সবাইকে কনরেন্ট ভিলেজে আমন্ত্রণ জানাতে এসেছি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এর পরের দিন তারা সবাই কনরেন্ট ভিলেজের পথে রওনা দেয় আর প্রত্যেকের মাথায় তখন আলাদা আলাদা চিন্তা ঘোরে। সেলেনের মনে হয় সে কনরেন্টে গিয়ে লয়েডের বাবা মার সাথে কথা বলে তাদের বিয়েটা ঠিক করবে, আর রিও ভাবে ওখানে তো অনেক টাকা পাবো আর আমি তো ধনী হয়ে যাব। এদিকে ফিলো ভাবে আমি সেখানে গিয়ে শক্তিশালী লোকদের সাথে লড়াই করব, আর কেউ কেউ নিজেদের মতো স্বপ্ন দেখছে। কিন্তু ম্যারি রেগে যায়, তোমরা সবাই বোকা, আমরা সেখানে মজা করতে যাচ্ছি না, মেরি তোরাকে রিভাইভ করতে যাচ্ছি। এরপর আমরা কিছুক্ষণ আগের একটা সিন দেখি যেখানে সবাই অ্যারেনকে নিয়ে ঠাট্টা করছে আর মিনা তার ওয়াটার ম্যাজিক দিয়ে তাকে বিরক্ত করে। কি হলো অ্যারেন হিরো, তুমি দেখি পালাচ্ছ, তুমি তো একজন ড্রাগন হান্টার তাই না, তাহলে কি হলো? লয়েডও মজা করে বলে এই প্রতিযোগিতায় তোমার বেস্ট দিও আর আমি তোমাকে দেখতে আসবো। প্রেজেন্টে আমরা দেখি তার একটা গুহার সামনে পৌঁছে গেছে, সেখানে একটা জল দরজা দেখা যায় আর এটা দিয়ে কনরেন্ট ভিলেজে ঢোকা যায়। তখন এলকা বলে শোনো হিউক বাইরে আসো, আর তখন একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে আর সে বলে আমি যতটা ভেবেছিলাম এখানে তো তার থেকেও বেশি লোক। আর সবাই তাকে দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু হঠাৎ সে বেরিতোরাকে ধরে ফেলে এবং বলে তুমি কনরেন্ট থেকে কেন গিয়েছিলে? তোমার জন্য আমার পুরো প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখনই এলকা তাকেই ধরে ফেলে, মনে আছে এই আইডিয়াটা তোমারই ছিল আর তুমি বলেছিলে বেরিতোরার স্কিন দিয়ে একটা অ্যাপ্রেন বানিয়ে নিও। কিন্তু তখনই সে কথা ঘুরিয়ে বলে চলো কনরেন্ট ভিলেজে যাই। অল্প সময়ের মধ্যে সবাই কনরেন্ট ভিলেজে পৌঁছে যায়, সবাই খুব খুশি হয়। আচ্ছা এটাই তাহলে কনরেন্ট ভিলেজ। কিন্তু রিও একটু অবাক, সে ভেবেছিল এখানে সোনার বাড়ি থাকবে আর চারদিকে শুধু টাকা থাকবে। এরপর সবাই ভিলেজের কেন্দ্রে চলে আসে, কিন্তু হঠাৎ সবার শরীর খারাপ হতে শুরু করে। আরসেল জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের? এরপর আমরা দেখি ক্যাননের ভিতরে একটা লোক বসে থাকে এবং সে কাউকে বলছে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আর তখন এক বুড়ি আম্মা সেখানে আসে এবং তিনি নিজের ম্যাজিক ব্যবহার করে ক্যাননটা চার্জ করতে শুরু করে। তখনই হঠাৎ করে ক্যাননের ভিতর থেকে একটা বিশাল বিস্ফোরণ হয় আর ভিতরে থাকা লোকটা অনেক দূরে উড়ে যায়। তখন লয়েড বলে আমাদের গ্রামে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সবাই এই ক্যাননই ব্যবহার করে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এরপরে লয়েডের দাদু এখানে আসে এবং বলে ওহে বাচ্চা, অনেকদিন পর আমাদের দেখা হলো, চলো বাড়ি যাই। তারপর আমাদেরকে লয়েডের বাড়ির দৃশ্য দেখানো হয় আর এখানে সেল সবার হাতে একটা ম্যারেজ সার্টিফিকেট দেয় এবং বলে আপনারা সবাই এটা পড়ে দেখতে পারেন, এতে আমার আর লয়েডের নাম লেখা আছে। তখনই হঠাৎ পুরো বাড়িটা কাঁপতে শুরু করে আর এলকা দৌড়ে এসে বলে আমি তোমাকে পুড়িয়ে সাই করে দেবো। আর তখনই লয়েডের ছোট ভাই এসে বলে বাইরে একটা বিশাল টিকটিকি এসেছে। এরপর দেখা যায় রিও একটা বিশাল ফ্লাইং ড্রাগন দেখে ভয়ে দৌড়াচ্ছে, কারণ ড্রাগনটা তার পিছনে লেগেছে। হঠাৎ আকাশ থেকে একটা কাগজের প্লেন এসে ড্রাগনের মাথায় লাগে, এতে তার শিং ভেঙে যায় এবং সে ভয়ে পালিয়ে যায়। পরে বোঝা যায় এই দুষ্টুমি করেছে লয়েডের ছোট ভাই। এতে সেল খুব রেগে যায়, আরে না আমার ম্যারেজ সার্টিফিকেটকে এরা কাগজের প্লেন বানিয়ে ফেলেছে। রাতে যখন এলকা আর হিউক কথা বলছিল, এলকা বলে আমার মনে হচ্ছে সময় এমন কিছু প্ল্যান করছে যা আমাদের কল্পনারও বাইরে। এরপর দেখা যায় ম্যাথ তখন ম্যারির সামনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে, দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আগের সব কাজের জন্য দুঃখিত আর আমি আজামি এবং জিও কিংডমের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করেছিলাম। তখন এই ম্যারি তাকে বলে তুমি তোমার মাথা উপরে উঠাতে পারো, কিন্তু ম্যারি মনে মনে এটা ভেবে খুব
খুশি হয়ে যায় যে সবসময় এলকার সামনে সে মাথা নত করেছে, কিন্তু আজকে অন্য কেউ তার সামনে মাথা নত করছে। তখন ম্যারি জিজ্ঞেস করে কে সে মানুষ যে তোমাকে এসব করতে উস্কানি দিয়েছিল। তখন ম্যারথমন বলে একদিন তার কাছে একটা অদ্ভুত দেখতে লোক এসেছিল এবং তাকে একটা ডিম দিয়েছিল, আর ডিমটা দেখতে বেশ অদ্ভুত ছিল, যেন আমি ডিমটা নিয়ে কিং এর কাছে গিয়েছিলাম, আর তখনই ডেমন কিং অ্যাবারডন এসে কিং এর উপর কন্ট্রোল করে নেয়। এখন ম্যারি আবার জিজ্ঞেস করে লোকটা দেখতে কেমন ছিল। ম্যারথমন বলে লোকটা দেখতে প্রায় 60 বছরের মতো ছিল, আর সে এসে প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেমন লাগছি। এটা শুনে ম্যারি একদম শকড হয়ে যায়, কারণ সে আগে একই কথা অন্য কারো মুখ থেকে শুনেছে। এরপর সবাই কন্ডন ভিলেজে পৌঁছে যায়, আর আমরা দেখি লয়েড, এলকা আর ম্যারি জঙ্গলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছে। এলকা ম্যারিকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি। তখন বেরিতোরা বলে আমরা সবাই লাস্ট ডানজনে যাচ্ছি, আর এরা সবাই বেরিতোরা ফিজিক্যাল বডি আনার জন্য যাচ্ছে, কারণ বেশি সময় এই বডির ভিতরে থাকলে সে হারিয়ে যেতে পারে, এর ফলে লাস্ট ডানজনের সিল নিজে নিজে ভেঙে যাবে। পথে যেতে যেতে হঠাৎ হিউগের কণ্ঠ শোনা যায়, অবশেষে আমরা পৌঁছে গেছি। তখন আমাদের প্রথমবারের মতো লাস্ট ডানজন দেখানো হয়, কিন্তু সেটা দেখতে একদমই ভয়ঙ্কর বা বিশেষ কিছু মনে হয় না। সবাই অবাক হয়ে যায় আর বলে এটা তো দেখতে একটা প্রিজনের মতো লাগছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, এটা আসলে এক ধরনের ইলুশন যেটা ডোয়ার্ফরা তৈরি করেছিল যেন কেউ এখানে সহজে পৌঁছাতে না পারে। এখন এরা নিজেদের মধ্যে বলা বলি করে কনভেন্ট ভিলেজের লোকদের দায়িত্ব হলো এই জায়গাটা রক্ষা করা, যাতে ভেতরে ডেমন লর্ডরা বাইরে বের হতে না পারে। আরে ভাই, আমার জন্য তো এই কাজটা অনেক কঠিন, কারণ আমি তো একটা সাধারণ ডেমনকেও হারাতে পারি না। এই ডানজন খোলার জন্য একটা কি লাগে যার নাম হচ্ছে হোলি সর। পরন তখন জানে সে ওই হোলি সরটা ক্যাসেলের ট্রেজারিতে রেখে দিয়েছে, তাই সেটা ওখানে নিরাপদ আছে। এরপর বেরিতোরাকে রিভাইভ করার প্রক্রিয়া শুরু হয়। তখন হিউ একটা মাংসের টুকরা নেয়, তার মধ্যে বেরিতোরাকে জড়িয়ে ফেলে এবং রান্নার মতো করে সেটাকে প্রস্তুত করতে থাকে। দেখে মনে হয় যেন কোনো রেসিপি বানানো হচ্ছে। 3 ঘন্টা পর দেখা যায় কুকারের ভেতর থেকে গোলাপি ধোয়া বের হচ্ছে, আর এখন বেরিতোর একটা ডিম হয়েছে। হিউগ বলে দেখো আমি ফাইনালি ওকে আবার ডিম বানিয়ে ফেলেছি। এরপর সে এলকাকে বলে তোমাকে এখন ছোট বাচ্চার মতো ট্রিট করতে হবে, আর ম্যারিও একটু তাকে বিরক্ত করার সুযোগ পেয়ে যায়, কিন্তু তখন তার সামনে এলকার ভয়ঙ্কর চেহারা সামনে চলে আসে। এটা দেখে সে থেমে যায়। সবকিছু শেষ হলে হিউগ এলকাকে নিয়ে আলাদা একটাই যায়, কারণ তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু হঠাৎ সে পায়ের নিচে কিছু ভেঙে ফেলা, সেখানে একটা বড় গর্ত তৈরি হয় যেখানে এলকা পড়ে যায়। তখন হিউগ বলে এটা তো শুধু শুরু, এখন আসল যুদ্ধ শুরু হবে। তখন হিউগ বলে এটা তো কেবল শুরু, এখন আসল যুদ্ধ হবে। আর এখন আমি লাস্ট ডানজনের সিল খুলে দেবো এবং পুরো দুনিয়ায় ডেমনদের ছড়িয়ে দেবো, আর পুরো দুনিয়ায় ডেমনদের রাজত্ব হবে। এদিকে এলকা তখন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে, সে নড়তেও পারছে না। হিউগ তখন আরো বলে এখন সময় হয়েছে এই দুনিয়াকে নতুন করে গড়ার, এবং সে জানে তার সাথে আরো 2জন শক্তিশালী হিরো আছে। এলকা তখন জিজ্ঞেস করে তুমি কি সোমার সোর কথা বলছো? তখন সে বলে হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। এর পরের দৃশ্যে দেখা যায় সবাই বাইরে দাঁড়িয়ে আছে। তখন হিউগ এসে জিজ্ঞেস করে তোমরা কি যাওয়ার জন্য রেডি? সেল তখন জিজ্ঞেস করে এলকা কোথায়, কিন্তু হিউগ বলে তাদের কথা অনেক আগে শেষ হয়ে গেছে, আর সম্ভবত এলকা কোথাও চলে গেছে, তাই চিন্তা করার কিছু নেই, সে নিজে থেকে ফিরে আসবে। এরপর সবাই দ্রুত কনরান ভিলেজ থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সেল জিজ্ঞেস করে যাই হোক লয়েড কোথায়, আর সে এখানে এখনো কেন আসেনি? আরে তুমি চিন্তা করো না, লয়েড আসা পর্যন্ত আমি তোমার জায়গা সামলে নেব। সবাই চলে যাওয়ার পর লয়েড এসে পৌঁছে আসছে, বলে সরি আমি সবার সাথে বিদায় নিচ্ছিলাম তাই দেরি হয়ে গেল। সবাই কি চলে গেছে? তখন হিউগ মাস্টারমাইন্ড পরিকল্পনা করে উল্টো লয়েডকে জিজ্ঞেস করে যাই হোক এলকা কোথায়? লয়েড বলে আমি তো এলকাকে কোথাও দেখিনি। হিউগ তখন বলে এলকা অনেক দুর্বল হয়ে গেছে, আর আমার মনে হয় সে কোথাও পড়ে গেছে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আমি তাকে খুঁজতে যাচ্ছি। এদিকে সবাই আজামে কিংডমে পৌঁছে যায় এবং ম্যারথমনের সাথে দেখা হয়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সে বলে আমি এখানে একজনকে সবজি দিতে এসেছি। এরপর আমরা দেখি সেল আর রিহো রাহুলের সাথে দেখা করতে আসে। তারা জিজ্ঞেস করে তোমার কি মনে আছে কে তোমাকে হোলি সর চুরি করতে বলেছিল? রাহুল বলে সে ঠিক মতো জানে না, কিন্তু লোকটা খুবই অদ্ভুত ছিল এবং সে একই প্রশ্ন করেছিল আমি কেমন লাগছি। এছাড়াও তার পিছন থেকে একটা ছোট মেয়ের মতো অদ্ভুত শব্দ আসছিল, যেন সে ক্যান্ডি খাচ্ছে। আর তখন রিও জিজ্ঞেস করে আচ্ছা তাহলে সেই ছোট্ট বাচ্চাটা কি ক্যান্ডি খাচ্ছিল? আমি তাকে দেখিনি, কিন্তু ওই আওয়াজটা ঠিক এমনই ছিল। এই কথা শুনে রিও বুঝে যায় যে বিষয়টা খুবই সন্দেহজনক। এরপর সবাই বাইরে এসে টাইম পাস করতে থাকে। সেল তখন মজা করে বারবার লয়েড লয়েড বলে ডাকতে থাকে। তখন তারা পিছনে অ্যারেনকে লক্ষ্য করে যে প্রতিযোগিতা থেকে পালানোর চেষ্টা করছে, কারণ সে খুবই দুর্বল এবং কখনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবেনি। রিয়া তখন তাকে বলে তুমি আজামে কিংডমকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, তাহলে নিজের সেরাটা দাও। আরে ভাই, আমি কেমনে কিংডমকে রিপ্রেজেন্ট করবো? আমার কাছে তো এক ফোঁটাও কনফিডেন্স নেই, আর আমি অনেক দুর্বল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সবাই দেখে কিং এর পাশে সোমার সো দাঁড়িয়ে আছে। রিয়া তখন বুঝে যায় রাহুলকে হোলি সর চুরি করতে যে বলেছিল সে সম্ভবত এদের মধ্যেই কেউ হবে। তখন সে দ্রুত কিং এর কাছে গিয়ে সাহায্য চায় এবং বলে কিংডমের উপর বড় বিপদ আসছে, এজন্য এই প্রতিযোগিতা বন্ধ করা দরকার। কিং বিষয়টা গুরুত্ব দিয়ে বলে চলো বসে চা খেতে খেতে কথা বলি। এদিকে এলকা এখনো গর্তের মধ্যে আটকে থাকে। সে ভাবছে হিউগ তার সাথে খুব খারাপ করেছে এবং সে তাকে ছাড়বে না। আর তখনই লয়েড সেখানে এসে পৌঁছায়, মানে সে অবশ্যই সে এলকাকে খুঁজে পেয়েছে। আর এলকা তাকে দেখে খুব খুশি হয়। লয়েড তার সামনে আসলে এলকা জিজ্ঞেস করে তুমি এখানে আমাকে কিভাবে খুঁজে পেলে? লয়েড বলে আমি আপনাকে ভিলেজে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আর এখানে খুব কম লোক আসে, তাই আমার মনে হলো আপনি এখানেই থাকতে পারেন। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকে লয়েডের অতীত দেখানো হয়। সেখানে সে বলে আমি ছোটবেলায় একটা সেন্টারে পড়ে গিয়েছিলাম, তখন থেকে আমি ঠিক করেছি আমি একজন শক্তিশালী সোলজার হব এবং যে কোনো মানুষ আমার প্রয়োজন হবে আমি তাকে সাহায্য করব। অন্যদিকে হিউগ সোকে আত্মবিশ্বাসের সাথে বলে সবকিছু খুব সহজ ছিল, আর আমি এক ঝাটকায় সবকিছু শেষ করে দিয়েছি, এমনকি আমি কনডন ভিলেজ থেকে এখানে আসা গেটও ধ্বংস করে দিয়েছি। কিন্তু সোয়ার সময় তার কথায় কোনো পাত্তা দেয় না।
তারা আরাম করে বসে থাকে যেন কিছুই হয়নি। এদিকে আমাদেরকে আবারও কর্নন ভিলেজ দেখানো হয়। লয়েড খুব দ্রুত লাফাতে লাফাতে এগিয়ে যাচ্ছে যাতে দ্রুত আজাম তাকে বলে চিন্তা করো না, আমার একটা আইডিয়া আছে, তুমি শুধু এগিয়ে চলো। এরপর দেখা যায় লয়েড একটা ক্যাননের বসে আছে আর সে বলে আমি একদম রেডি। এরপরে তার দাদা দাদি তাদের ম্যাজিক ব্যবহার করে ক্যাননটা চার্জ করছে। তারপর এক শক্তিশালী ম্যাজিক ব্লাস্টের সাহায্যে লয়েডকে উপরে সরিয়ে দেওয়া হয়। এলগান দূর থেকে তাকে বলে আমি তোমার উপরে ভরসা করি। এরপরে লয়েড আকাশে উঠতে থাকে এবং সে একটি স্পেল কাস্ট করে যার কারণে সে এখন সুপারম্যান স্পিডের সামনে এগিয়ে যায়। এর পরের দৃশ্য আবার সেই বড় প্রতিযোগিতায় কলোজিয়াম দেখানো হয় যেখানে কিং ঘোষণা করে যে জিও কিংডম আর আজামি কিংডমের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য এই কম্পিটিশন খুবই গুরুত্বপূর্ণ। আর কম্পিটিশন শুরু হতে অ্যারেন তার উপরে আক্রমণ শুরু করে দেয়, কিন্তু তখনই সে অ্যারনকে খুব জোরে আঘাত করে ফেলে দেয়। তখন আমরা দেখি এই প্রতিযোগী আর কেউ না বরং নিকোনা। তাকে দেখে সবাই চমকে যায় আর এদিকে অ্যারেনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এটা কোনো সাধারণ ম্যাচ না, পুরো বিষয়টা বড় একটা ষড়যন্ত্র। তখন কিং জিজ্ঞেস করে এগুলোর মানে কি। সো তখন বলে আমরা তো একসময় অ্যালায়েন্স করার কথা বলেছিলাম, যদি সেটা হতো আমরা একসাথে পুরো পৃথিবী শাসন করতে পারতাম। তুমি কি ভাবছো ম্যাজিস্ট্রিস? কিন্তু ঠিক তখনই পিছন থেকে ক্রোনের আওয়াজ আসে এবং বলে আপনি তার কথায় কান দেবেন না। কিন্তু তখন হঠাৎ করে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় আর দেখা যায় এর পিছনে লয়েডের ভাই সুমা আছে। সে বলে যখন বড় দুইজন কথা বলছে তখন তোমাকে মাঝখানে কথা বলা উচিত না, তখন চুপ থাকা ভালো। কিং তখন বলে 5 বছর আগে আমি একবার এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, কিন্তু এবার আমি আর সেটা হতে দেব না। আর হ্যাঁ, আমি তোমাদের অ্যালায়েন্স প্রত্যাখ্যান করছি। আচ্ছা তাহলে ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আর এদিকে আমরা হিউককে দেখে সে বলে তাহলে চলো এখন আমার পালা। কিন্তু তখনই তার পথে রিও আর ফিলো চলে আসে। আমরা তোমার পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানি যে তুমি হোলি শট ব্যবহার করে লাস্ট ডানজন খুলতে চাও। এবার মেরি আর সেলও সেখানে পৌঁছে যায়। সেল তখন বলে আচ্ছা এই জন্য তুমি লয়েড আর এলকাকে ইচ্ছাকৃত ভাবে দূরে রেখেছো যাতে তারা বাধা দিতে না পারে, কিন্তু আমরা তোমাকে থামাবো। কিন্তু তখনই হঠাৎ করে হিউক তাদের উপরে আক্রমণ করে দেয় এবং সে অনেকগুলো ডিম তাদের দিকে ছুড়ে মারে, যার ভিতর থেকে অনেকগুলো গ্রাস মাস্টার প্রাণীরা বেরিয়ে আসে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর এসব কিছু সময় দেখতেছিল আর সে বলে আরে বাহ, তোমরা ভালো প্রস্তুতি নিয়েছো। তোমরা অডিয়েন্সের মাঝখানে অ্যাডভেঞ্চার আর সোলজারদের বসিয়ে রেখেছিলে, কিন্তু তবুও কিছুই করতে পারবে না। যদি তুই এসব কিছু বুঝতে পারছো তাহলে এখান থেকে পালিয়ে যা। আর এটা যে বলেছে সে আর কেউ না বরং ম্যারথফন। আর সময় তাকে দেখে আশ্চর্য হয়ে যায় কারণ ম্যারথফন তার বিষয়ে অনেক কিছু জানে। আর তখনই সে আক্রমণ শুরু করে এবং যুদ্ধ সরাসরি স্টেডিয়ামের ভিতরে চলে যায়। সময় তখন বলে তোমার অস্ত্রগুলো খুব শক্তিশালী কিন্তু আমার থেকে বেশি না। আর তখনই ম্যারথফন তার উপরে হামলা করে দেয়, কিন্তু সময় অল্পের জন্য বেঁচে যায়। আর ম্যারথফন তাকে বলে তুমি কি এখন বুঝতে পারছো গ্রামের এলাকা একদমই বোরিং হয় না, যেটা তুমি ছেড়ে এই ভুল রাস্তা বেছে নিয়েছো। তুমি আমার বিষয়ে কিছুই জানো না। আমি আমার গ্রাম থেকে ক্লান্ত ছিলাম না, বরং পুরো পৃথিবী নিয়ে আমি ক্লান্ত ছিলাম। আর আমি কখনোই চাইতাম না লর্ড আমার মতো এই পুরো দুনিয়া থেকে ক্লান্ত হয়ে যায়। এরপর সে আরো বলে সে ইচ্ছাকৃত ভাবে লর্ডকে সব ঝামেলা থেকে দূরে রেখেছিল এবং তাকে একজন শক্তিশালী সৈনিক বানানোর জন্য সবকিছু করেছিল। আর আমি এসব কিছু করেছি শুধু লর্ডের জন্য, শুধুই লর্ডের জন্য। এই কথা বলে সে ম্যারথমনের উপরে জোরালো আঘাত করে তাকে দূরে ছুড়ে ফেলে দেয়। তোমার এক হামলায় ম্যারথমনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে আবার মিকোনাকে দেখা যায় যে ম্যারির চারপাশে ঘুরছে আর দেখে মনে হয় সে ম্যারিকে আক্রমণ করবে, কিন্তু সে কিছুই করে না, শুধু ঘুরতে থাকে। আর এটা দেখে ফিলো হঠাৎ করে মিকোনাকে এক জোরে লাথি মারা আর এই হামলায় সে অজ্ঞান হয়ে পড়ে। এই যে জাহাপো না, তুমি কি আমাকে হোলি শটের কাছে নিয়ে যেতে পারো? আর তখন আরে সেখানে এসে পড়া সে এসে সৌরেককে হাত তার শরীর থেকে আলাদা করে দেয়। সে বলে তুমি কি সত্যি মানুষ? তো উত্তর দেয় হ্যাঁ আমি মানুষই, কিন্তু আমার জন্ম একটু ভিন্নভাবে হয়েছে। আর আমাকে এলকা তৈরি করেছে আর সে আমাকে বানানোর জন্য বিভিন্ন রুল ক্যারেক্টার ব্যবহার করেছে। কিং তখন বলে সেই রুল ক্যারেক্টার যেগুলো অ্যানশিয়েন্ট লোক ব্যবহার করতো, আমি ঠিক বলেছি তাই না? সো তখন আরো বলে এলকা আমাকে বানিয়েছিল যাতে আমি অ্যানশিয়েন্ট মানুষদের গাইড করতে পারি এবং এই পুরো পৃথিবী রক্ষা করতে পারি। আমার কাজ শেষ হওয়ার পর আমাকে হারিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তারপর আমি হিরো ধারণা নিয়ে এই দুনিয়ায় আসি। কিং তখন প্রশ্ন করে একজন হিরো যে পুরো পৃথিবী বাঁচিয়েছে সে আজ এসব কেন করছে? সো বলে আমাকে এলকাকে হত্যা করতে হবে এবং নতুন একজনকে হিরো তৈরি করতে হবে। কিং জিজ্ঞেস করে তুমি আসলে কাকে হিরো তৈরি করতে চাও? তার নাম হচ্ছে লয়েড বেলাডোনা। আর তখন এক বিশাল আলো পুরো মাঠে ছড়িয়ে পড়ে এবং লয়েডের দারুণ এন্ট্রি হয় আর সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। লয়েড বলে আরে ভাই দুঃখিত, প্রতিযোগিতা কি শুরু হয়ে গেছে? আর আমার এমনটা মনে হয় আমি একটু দেরি করে ফেলেছি। তখন সে হিউগের উপর রেগে গিয়ে বলে তুমি ইচ্ছাকৃত ভাবে বেরিতোরাকে রিভাইভ করতে অজুহাত বানিয়েছো এবং তারপর গেট ভেঙে পালিয়েছো, যার কারণে আমি আজামি কিংডমে আসতে না পারি। এরপর সে হিউগের দিকে বড় একটা পাথর ছুঁড়ে মারে। হিউগ তখন অবশেষে তার মুখ থেকে ক্যান্ডিটা বের করে, যার কারণে এখানে বিশাল একটা স্টোন দানব সামান হয়ে যায়। আর এই দানবটা মিকোনাকে নিজের মধ্যে শোষণ করে শক্তি বাড়িয়ে নেয়। তখনই হঠাৎ দানবটি লয়েডের উপরে আক্রমণ করে, কিন্তু লয়েড সহজে তা থামিয়ে দেয়। আর যখনই লয়েড পাল্টা আক্রমণ করে একটা হামলা সেই দানবের পুরো একটা হাত উড়িয়ে দেয়। আর হিউগ দূর থেকে দাঁড়িয়ে পুরো দানবটিকে নিয়ন্ত্রণ করছে এবং এই গোলেমের ভাঙা হাত আবার নিজে থেকে রিজেনারেট হয়ে যায়। আর সেল তার পিছনে থেকে মনে মনে ভাবছিল আমাকে তার কাছ থেকে যে কোনো ভাবে ওই ডিমটা নিতে হবে। আর এদিকে সেই গোলেম লয়েডকে বারবার মাটিতে ফেলে দিয়ে মারধর করতে থাকে। তারপর সে লয়েডকে পায়ের নিচে চেপে ধরে পিষে ফেলে। লয়েড তখন বলে ওঠে আমার পক্ষে মসটা মারা সম্ভব না। আর এই মসটা বারবার তাকে চেপে ধরতে থাকে। আর তখনই লয়েড হঠাৎ উঠে দাঁড়ায়, সে বলে না এমন হতে পারে না, আমার স্বপ্ন মানুষদেরকে রক্ষা করে, এই জন্য আমি হারতে পারি না। এই সুযোগে সেল হিউগের পকেট থেকে বেরিয়ে ধরার ডিমটা বের করে নেয়। আর এটা দেখে হিউগ খুবই অবাক হয়ে যায়। আরে না, এটা হতে পারে না। এদিকে লয়েড আরো
আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, এমনকি তার শক্তি আরো বেড়ে যায়। আর এদিকে সেল ভেরিতরকে ডাকে, দয়া করে বের হয়ে আসো, তোমাকে এখানে খুব দরকার। হিউক তো এটা দেখে আশ্চর্য হয়ে যায়, মাইয়াটা কি পাগল হয়ে গেল নাকি, ডিমের সাথে কথা বলছে। আর সেলের কথা শুনতে শুনতে ডিমের ভিতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে, এমনকি শরীর কাঁপতে শুরু করে। আর তখন হঠাৎ করে এক বিশাল বিস্ফোরণ ঘটে, আর ভিতর থেকে ভেরিতরা বের হয়ে আসে। কিন্তু সে ভয় পেয়ে বলে, প্লিজ সেল, আমার সাথে এমনটা করো না। এটা দেখে হিউগো অবাক হয়ে যায়, আসলে এটা কিভাবে হলো। এদিকে লয় সেই গোলেমটাকে বারবার আঘাত করে আকাশে ছুটে ফেলে দেয়। তারপর একটি শক্তিশালী স্পেল ব্যবহার করে, যার নাম হচ্ছে অ্যারো। আর এই স্পেলটা এতটাই ভয়ানক যে এক হামলায় গোলেমটা একদম ধুলে মিশে ধ্বংস হয়ে যায়। আরে না, আমার গোলেম কিভাবে হারতে পারে? সোয়ার সময় তোমরা এখন একসাথে মিলে কাজ করো, তখনই আমরা তাদেরকে হারাতে পারি।